নমস্কার, আমি সুকান্ত বিশ্বাস। আপনারা সবাই আমাকে ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় রাজনীতিতে পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দলের একজন সাধারণ কর্মী হিসাবে আপনারা চেনেন। আজকে আপনাদের মধ্যে আমি লাইভে হাজির করতে পেরেছি আহ, সাউন্ড কমে যাচ্ছে কেন? আমার অত্যন্ত প্রিয়। তাড়াতাড়ি আসতে বলো, শুরু হয়ে গেছে। শুধুমাত্র আমার অত্যন্ত প্রিয় বিষয়টা এরকম নয়, বিষয়টা যে বিষয়ের ওপরে লাইভটা আমি রেখেছিলাম সেটা হচ্ছে গণতন্ত্রের, ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে সব থেকে ডার্ক এরা যদি আমরা বলতে পারি, কালো দিন যদি আমরা বলতে পারি, বা কালো অধ্যায় আমরা বলতে পারি, সেই 1975 সালে আজকের দিনে আপনারা জানেন রাত 12টার পর থেকে সমগ্র ভারতবর্ষী ব্যাপী সাধারণ মানুষের, গণতন্ত্র প্রিয় মানুষের ওপরে নেমে এসেছিল এক অন্ধকার যুগ। তার কারণ সেদিনকে রাত 12টার পর থেকে জেনারেল এমার্জেন্সি ঘোষণা করা হয়েছিল, যার ব্যাপ্তি ছিল প্রায় 21 মাস বা তার বেশি সময় ধরে। তো সেই বিষয়ের উপরে আজকে মূলত আলোচনা করার জন্য আমি যাদেরকে পেয়েছি, আমি প্রথমে তাদেরকে পরিচয় করে দিতে চাই। আমার সঙ্গে রয়েছেন, আহ, আমার পাশে সুদীপ শিকদার মহাশয়, যিনি ব্যক্তিগতভাবে একজন রাইটার, লেখক, এবং অবশ্যই তিনি ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে তিনি মতাদর্শ পোষণ করেন। এবং তার সঙ্গে রয়েছেন আমাদের নদিয়া জেলা ভারতীয় জনতা পার্টির একজন উঠতি অত্যন্ত ভালো বক্তা, আহ, যার বক্তব্য শুনতে মানে বিভিন্ন জায়গা থেকে মানুষ তাকে আমন্ত্রণ জানায়, সেই আকাশ চ্যাটার্জিকে আমি, দুজনকে আমি অভিনন্দন জানাচ্ছি আমার ফেসবুক পেজে। তো আপনাদের সবাইকে আমি ব্যক্তিগত স্তরে ধন্যবাদ জানাই আমার আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য। তো আমি শুরু করতে চলেছি। প্রথমে আমি সুদীপদার কাছ থেকে আমি জানতে চাইবো, দাদা, আজকের যে বিষয়ে আজকে আমরা দেখেছি রাজ্যব্যাপী বিভিন্ন জায়গাতে জাতীয়তাবাদী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি এবং বেশ কিছু আদার্স পার্ট থেকেও সেখানে এই বিষয়ের উপরে বিস্তারিত আলোচনা শিবির হয়েছে, এবং আমি যতদূর খবর পেয়েছি আপনি নিজেও বোধহয় সেরকম একটা কর্মসূচিতে ছিলেন। তো আমি প্রথমে দর্শকদের উদ্দেশ্যে আমি জানাতে চাইবো যে আপনি আমাদের আজকের এই বিষয়টা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবেন। তবে তার আগে আমি দর্শকদের কাছে আমি একটু ব্যক্তিগতভাবে অনুরোধ করছি যে আপনারা কম বেশি প্রত্যেকে বিভিন্ন সময়ে আপনারা আমার ফেসবুক লাইভে যুক্ত হয়েছেন, আমার আপনারা দেখেছেন। তো আপনাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা এখনই আমার প্রত্যেকে এই বাচ্চারা আসছে, লাইভটাকে শেয়ার দেখে করুন। যত রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক, সোশ্যাল সাইট যত জায়গাতে রয়েছে আপনারা প্রত্যেকে গ্রুপটাকে শেয়ার করুন। কারণ আজকে যে বিষয়ের উপরে আমি আলোচনা করতে চলেছি সেটা আপনারা জানেন যে ভারতবর্ষের 1975 সালে 25শে জুন যে উম, মানে এমার্জেন্সি বা আমরা যাকে বলি জেনারেল এমার্জেন্সি, সেই জেনারেল এমার্জেন্সি ঘোষণা করার পরে ভারতবর্ষের কংগ্রেস বিরোধী রাজনৈতিক মুখগুলোকে বেছে বেছে, সেটা হতে পারে ভারতীয় জনতা পার্টি বা জনসংঘ, সেই সময় জনসংঘ ছিল, বা সেক্ষেত্রে আরো অনেক রাজনৈতিক দল ছিল, তারা বেছে বেছে তাদের লিডারদেরকে গ্রেপ্তার করেছিল। তো সেই পিরিয়ড নিয়ে আলোচনা করার জন্য আমি সুদীপ দাকে প্রথমে একটু আহ্বান জানাচ্ছি। সুদীপ দা। ধন্যবাদ। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে দাদা। আচ্ছা, আসলে আমি মোবাইলেই করছি। আমার মোবাইলে সাউন্ডটা একটু প্রবলেম আছে যা দেখতে পাচ্ছি। তোমরা শুনতে পাচ্ছ? পাওয়া যাচ্ছে দাদা। সাউন্ড কি পরিষ্কার আছে না আসতে হচ্ছে? না না, ক্লিয়ার। ক্লিয়ার, তাই তো? একদম ক্লিয়ার। ওকে, ওকে, ঠিক আছে। নমস্কার সমস্ত সুধী দর্শক এবং যারা দূরে রয়েছেন, আজকের এই দিনে আপনারা এই অনুষ্ঠান দেখছেন। আমি সর্বপ্রথমেই ধন্যবাদ জানাই আমার ভাই শ্রীকান্ত, রাজ্য যুবনেতা, যে আজকের এই সন্ধিক্ষণে ভারতবর্ষের গণতান্ত্রিক প্রক্রিয়া প্রথম কিভাবে আম, মানে লুট হয়ে গেছিল। আমি বলবো ভারতবর্ষের গণতন্ত্র প্রথম যে লুট হয়েছিল, সেই লুটের যে স্মৃতিকাতর যে বেদনা এবং সেই সঙ্গে বিপর্যস্ত গণতন্ত্রের যে শোক গাথা আমরা 1975 সালের 25শে জুন এই দিনে আমরা প্রথম দেখেছিলাম, তারই স্মৃতিচারণ। এবং প্রত্যেকটা বছরের এই দিনে সমগ্র ভারতবর্ষে প্রতিটি প্রান্তে এটা স্মরণ করে এবং স্মরণ করার সঙ্গে সঙ্গে শিক্ষা গ্রহণ করে যে আমাদের ভারতীয় সংবিধান অনুযায়ী বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান আমাদের হাতে তুলে দিয়েছিলেন,
এই ভারত রাষ্ট্রটা পরিচালনা করার জন্য সেটা কিভাবে দলিত মথিত এবং লুটপাট হয়েছিল 1975 সালের আজকের এই দিনে, সেটাই আজকের আলোচ্য বিষয়বস্তু। আমি প্রথমেই বলে রাখবো যে আজকের এই ইমার্জেন্সির কথা নিয়ে যখনই আলোচনা করতে হয়, it is a conflict between the imposition of autocracy and the restoration of democracy. দুটো সংঘর্ষ, যেখানে একটা স্বৈরতান্ত্রিক একক শাসন ব্যবস্থা, একক কর্তৃত্বের ব্যবস্থা বৃহত্তম ভারত রাষ্ট্রের উপরে, তার বিপরীতে রয়েছে সমগ্র ভারতবাসী এবং তাদের সমস্ত জনপ্রতিনিধি সেদিনকার দিনে লড়াই করেছিলেন সম্মিলিতভাবে, যারা গণতন্ত্রকে রক্ষা করতে চেয়েছিলেন, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। এদের যে দ্বন্দ্ব, এই দ্বান্দ্বিক সন্ধিক্ষণে কিন্তু আজকের এই দিন অর্থাৎ ব্ল্যাক ডেজ অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি, আমরা সেটাকে সারা ভারতবর্ষে আমরা স্মরণ করছি। অত্যন্ত গণতান্ত্রিক একটা বেদনা, একটা ব্ল্যাক স্পট অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি, সেই দিন হিসেবে আজকের দিনটা আমরা স্মরণে রাখছি। এবার আসা যাক যে সেদিন কি ঘটনা ঘটেছিল এবং গণতন্ত্র ছিনতাই হয়ে গেল, লুটপাট হয়ে গেল, তার জন্য ক্ষতিটা কোথায়। আমি প্রথমেই সাংবিধানিক দিক থেকে কয়েকটি কথা আগে বলবো। সেটা হচ্ছে যে সেই সময় যখন ইমার্জেন্সিটা ইম্পোজড হলো, তার আগে একটি প্রেক্ষাপট বলা দরকার যে আমরা গণতন্ত্র চলে গেল, তার গণতন্ত্র কোথা থেকে এলো, কেন এলো, কার কি প্রয়োজন, কোথা থেকে এর উৎপত্তি, কোন থেকে ধারণা, একটু আচ্ছা আমি শ্রীকান্তকে একটু জিজ্ঞেস করি, আমার সময়সীমাটা যদি একটু বলে দেওয়া হয় তাহলে আমাকে ব্রিফিং করতে সুবিধা হবে। আপনি বলুন, আপনি বলুন, আপনি বলুন। না, কতটা সময়? আপনি বলুন। আচ্ছা 10-15 মিনিট বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন না, আপনি বলুন না। আচ্ছা, না আমার সময়টা আমি তাহলে আমার ব্রিফিং করতে সুবিধা হবে, একটু সময়টা বলে দাও আমাকে, আন্দাজে বলো, একটা সময় ফ্রেম বলো, আমি সেইভাবে সাজাবো। তাহলে আপনি এটা পার্ট পার্ট করে বলুন। পার্ট পার্ট করে বলি। আচ্ছা, পার্ট পার্ট করে বলুন। প্রথমেই আমরা বলি সেটা হচ্ছে যে ডেমোক্রেসি শব্দটা কোথা থেকে এলো। পৃথিবীতে যখন রাজতন্ত্র থেকে সামন্ততন্ত্র হয়ে আস্তে আস্তে বিবর্তনের মধ্য দিয়ে, রাজনৈতিক এবং সামাজিক বিবর্তনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রের প্রথম যে ধারণাটা পাই সেটা হচ্ছে প্রাচীন গ্রিক রাষ্ট্রের এথেন্স নামক একটা নগর রাজ্যে, সেখানে প্রথম হয়েছে। এবং এই ডেমোক্রেসি, এটাকে যদি সন্ধি বিচ্ছেদ করা হয় তাহলে বলা হয় ডিমোস প্লাস ক্রিটাস। ডিমোস মানে হচ্ছে আপনার জনগণ, ক্রিটাস মানে হচ্ছে পাওয়ার, অর্থাৎ পাওয়ার অফ দ্য পিপল ইজ কল্ড ডেমোক্রেসি। অর্থাৎ অতীতের দিনে যেটা ছিল যে রাজতন্ত্র থাকাকালীন অবস্থায় রাজাই সমস্ত ক্ষমতার মালিক এবং ক্ষমতার উৎস, পরবর্তীকালে ফিউডালিস্টিক সিস্টেমিক ব্যবস্থায় অর্থাৎ সামন্ততান্ত্রিক ব্যবস্থায় সামন্ত প্রভুরা এবং পরবর্তীকালে তাদের দোসর চার্চ, তারাই কিন্তু নিয়ন্ত্রণ করত। সেই জায়গা থেকে প্রথম আম জনতা, তাদের আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা যে প্রতিফলিত হবে পার্লামেন্টারিয়ান সিস্টেমস এর ভেতর দিয়ে, সেটা প্রথম কিন্তু হয়েছিল এই গ্রিক রাষ্ট্রে। এবং এটা প্রবক্তা ছিলেন হচ্ছে ক্লেস্থেনিয়াস বলে একজন ব্যক্তি, তাকে বলা হয় গণতন্ত্রের পিতা, দ্য ফাদার অফ ডেমোক্রেসি। এবার আমরা চলে আসি, তার পরবর্তীতে পৃথিবীর অনেক বছর পেরিয়ে যায়, ইউরোপে যখন রেনেসাঁস শুরু হয় তখন প্রফেসর জন লক তিনি আধুনিক গণতন্ত্রের ধারণা দেন। তারও পরবর্তীকালে আমরা ফ্রান্সের প্যারিস ইউনিভার্সিটিতে প্রফেসর হলের একটি বক্তব্যের মধ্য দিয়ে আধুনিক গণতন্ত্রের যে দোতনাটা বেঁধে দেওয়া হয়, সেই দোতনাটা আমরা একটু শুনে রাখি। প্রফেসর হল বলছেন, I may not be agree with you, but I must give your passes to deliver your message to all, and it will be exercised till my death, and I will give you the guarantee. এই যে বিষয়টা, অর্থাৎ আমি আপনার সঙ্গে দ্বিমত পোষণ করতেই পারি, আপনার মতের সঙ্গে আমার মিল নাও হতে পারে, কিন্তু আপনার মত প্রকাশ করার সুযোগ দেওয়ার জন্য আমি জীবন মানে মৃত্যু পর্যন্ত আমি লড়াই করে যাব। এটা হচ্ছে মূল আধুনিক গণতন্ত্রের এসেন্স। কিন্তু আজকের এই প্রেক্ষাপটে যখন আমরা অনুষ্ঠানটা করছি, সেখানে এই ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে আজকের পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে আমরা কোন গণতন্ত্রে বসবাস করছি, সেই আধুনিক গণতন্ত্রের সঙ্গে আজকের পশ্চিমবঙ্গের গণতন্ত্র কোথায় ডিফার করছে, সেটাই কিন্তু জনগণ আজকে প্রশ্ন তুলতে শুরু করেছে। আমরা কি পারছি যে সেই মত প্রকাশের স্বাধীনতা কি আমাদের রয়েছে?
যেখানে এখানে একটা বিরোধী শূন্য গণতন্ত্রের একটা চর্চা কিন্তু সারা পশ্চিমবঙ্গে শুরু হয়েছে। অর্থাৎ 1975 সালে আমরা যে ছায়াটি দেখেছিলাম, কালো রাত্রের ছায়া, আজকে এখানে শুরু হয়েছে। যাই হোক, কথা প্রসঙ্গে আমি চলে আসছি। সেই ব্ল্যাক ডেজ অফ ডেমোক্রেসি, অর্থাৎ সেই যে ব্ল্যাক নাইট 1975 সালের 25শে জুন, তার যে মহানায়িকা তিনি হচ্ছেন মিসেস ইন্দিরা গান্ধী। রাতের অন্ধকারে সেদিন ভারত রাষ্ট্রের রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদকে দিয়ে জোর করে এক প্রকার কম্পেলড করা হয়েছিল আর্টিকেল 352 ক্লজ 1 অনুযায়ী রাষ্ট্রপতিকে দিয়ে ঘোষণা করা হয় ভারতবর্ষে ইন্টারনাল ইমার্জেন্সি। এবং ইন্টারনাল ইমার্জেন্সির সঙ্গে সঙ্গে একটি অ্যাক্ট সঙ্গে সঙ্গে পাশ করে দেয়, সেটা হচ্ছে মিসা অ্যাক্ট, অর্থাৎ মেইনটেনেন্স অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট। এই মিসা অ্যাক্ট সম্পর্কে আমি আসার আগে প্রথমেই বলে রাখি যে ঠিক আছে, উনি তো 25শে জুন গভীর রাত্রে উনি স্ন্যাচ করে নিলেন এবং ইমার্জেন্সি চাপিয়ে দিলেন। এতে আমাদের ক্ষতিটা হলো কোথায়? ক্ষতিটা হলো প্রথম হচ্ছে যে একজন ভারত রাষ্ট্রের নাগরিক হিসাবে আমার যেটা রয়েছে সেটা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ, আর্টিকেল 19 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। আমার সঙ্গে সঙ্গে কিন্তু সেটা স্ন্যাচ করে নেওয়া হলো, অর্থাৎ আমার বলার কোনো অধিকার থাকলো না। আমার সমাজে, আমার রাষ্ট্রের মধ্যে ন্যায় হোক, যা কিছু হোক, জুলুম হোক, আমি কোনো প্রতিবাদ করতে পারবো না, বিকজ দ্যাট হ্যাজ বিন স্ন্যাচড। আর্টিকেল 19 ওখানে কিন্তু ব্লকড হয়ে গেল, অর্থাৎ রাইট টু স্পিচ কিন্তু আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো। দিস ইজ দ্য মোস্ট ডেট্রিমেন্টাল সাইড অফ দিস ব্ল্যাক লস। দেয়ারআফটার আমরা সেকেন্ড যে ক্ষতিটা হলো, অর্থাৎ আর্টিকেল 19 আমাদের কাছ থেকে চলে গেল। আর্টিকেল 21 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন সেখানে বলছে রাইট টু ফ্রিডম এন্ড রাইট টু দ্য লাইফ, অর্থাৎ আমার জীবনের প্রতি আমার কোনো অধিকার থাকলো না, আমার কোনো নিজস্ব কোনো ফ্রিডম থাকলো না। অর্থাৎ আমাকে বিনা বিচারে যে কোনো জায়গায় যে কোনো সময় গ্রেপ্তার করা যেতে পারে, এমনকি মেরে দিলে পেরেও তার কোনো কেস কামার কিছু হবে না। এই যে অর্থাৎ আমার দুটো জিনিস, আমার মুখের ভাষা কেড়ে নেওয়া হলো, আমার জীবনের অস্তিত্বটাকে বিলীন করে দেওয়া আর্টিকেল 21 কে ইভ্যাকুয়েট করে দেওয়া। এতে করে যেটা হলো, তাতে করে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা মানুষ একটা চলতে ফিরতে জিন্দা লাশে পরিণত হলো। অর্থাৎ ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাদের কোনো বক্তব্য আর থাকলো না। এই দুটো হচ্ছে প্রথম লস। 3 নম্বরে যেটা হচ্ছে, আমরা জানি যে গণতান্ত্রিক দেশে বা গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতন্ত্রের 4টে স্তম্ভ থাকে। একটা হচ্ছে কি আপনার ল অ্যান্ড, যেটা আপনাকে বলে ল অ্যান্ড অর্ডার, অ্যাডমিনিস্ট্রেশন এন্ড লেজিসলেটিভ, আর তার পরবর্তীতে হচ্ছে ফোর্থ স্তম্ভ হচ্ছে আপনার সংবাদ মাধ্যম। এই সংবাদ মাধ্যমের উপরে নিষেধাজ্ঞা জারি করা হলো, এবং নিষেধাজ্ঞা জারি হওয়ার ফলে দেখা যাচ্ছে ভারতের যে সমস্ত ঘটনা ঘটছে, মানুষের গণতন্ত্রের অধিকার পদদলিত হচ্ছে, মানুষ প্রত্যেকটি জায়গায় বিপর্যস্ত হচ্ছে, আক্রান্ত হচ্ছে, যাকে যখন তখন জেলে ভরে দেওয়া হচ্ছে। এবং তৎকালীন ভারতবর্ষের যত নেতা ছিল কংগ্রেস ছাড়া, আমি বলছি তখনকার আজকের দিনে অটল বিহারী বাজপেয়ী, এল.কে. আদবানি, মুরলী মনোহর যোশী, জর্জ ফার্নান্ডেজ, জয়প্রকাশ নারায়ণ, রাম মনোহর লোহিয়া থেকে শুরু করে একদম তখনকার দিনে যারা যারা ছিল সবাইকে একদম জেলে ভরে দেওয়া হলো। হ্যাঁ, তাদের সঙ্গে বামপন্থীরাও ছিল, আমি নাম বলছি, তাদেরও ইতিহাস আছে, সেটাও আমি বলবো। সে সময় একে গোপালন থেকে শুরু করে ইএমএস নাম্বুদিরিপাদ সবাইকে ঢুকিয়ে দেওয়া হলো আপনার জেলের এখানে একটু ইন্টারাপ্ট করছি দর্শকদের সুবিধার জন্য, একটু ইন্টারাপ্ট করছি। যেহেতু বঙ্গের রাজনীতি নিয়ে কথা হচ্ছে, এবং যতদূর আমি জানি এমার্জেন্সি ঘোষণা করার আগে শ্রীমতী ইন্দিরা গান্ধীজি একমাত্র মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়, তিনি যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন, তাকে ডেকে নিয়ে তার কাছ থেকে পরামর্শ নিয়ে তিনি এমার্জেন্সিটা ঘোষণা করেছিলেন বা এমার্জেন্সি করবেন এরকম সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু সেই সময় পশ্চিমবঙ্গে যিনি বিরোধী রাজনৈতিক দলের মূল মুখ, এবং পরবর্তীতে যখন আফটার দ্য এমার্জেন্সি পিরিয়ড, তারপরে যখন ইলেকশন হলো, সেই ইলেকশনে যিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলালেন সেই জ্যোতি বসু, আজকে দর্শকরা সেটা জানতে চাইছে, জ্যোতি বাবুকে শোনা যায় তখন অ্যারেস্ট করা যায়নি। এই বিষয়ে সত্যতা কতটা, কি কতটা সত্যতা রয়েছে? এই তাহলে আমি প্রশ্নভিত্তিক উত্তর দিই, খুব ভালো কথা। আমি প্রথমেই বলেছি যে ঠিকই বলেছো তুমি যে সিদ্ধার্থ বাবুকে ডেকে নেওয়া হয়েছিল, এবং সিদ্ধার্থ বাবুর কাছে উনি ইন্দিরা গান্ধী বলছেন, সিদ্ধার্থ আভি ক্যা করনা পড়ে, মানে ইস্তফা দেনা পড়ে কি নেই, উনি প্রশ্ন করেছিলেন। এবং সিদ্ধার্থ বাবু বলেছিলেন যে আমি কোনো সিদ্ধান্তে আসতে পারছি না,
এবং এরকম পরিস্থিতিতে ইন্দিরা গান্ধী কিন্তু ব্যাকফুটে চলে গিয়েছিলেন। ব্যাকফুটে চলে যাওয়ার পরবর্তীতে ওনাকে ফ্রন্ট ফুটে আনার যিনি মূল নায়ক তিনি হচ্ছে সঞ্জয় গান্ধী। সঞ্জয় সঞ্জয় গান্ধী, গান্ধী রাইট। বললেন যে কোনোভাবেই পদত্যাগ করা যাবে না। এবং তখন একটি কথা প্রচলিত হয়েছিল যে তখনকার দিনে ইন্দিরা গান্ধী যারা ক্যাবিনেট মিনিস্টার ছিলেন সেই ক্যাবিনেট মিনিস্টারদেরকে কোনো কিন্তু এম্পাওয়ারমেন্ট করা হয়নি, অর্থাৎ তাদের কোনো ক্ষমতা ছিল না। এমনকি আমি বলছি একটি ঘটনা, মানে তার আগে থেকে ইন্দিরা গান্ধী কতটা অটোক্র্যাটিক তার একটা উদাহরণ দিই। 1969-এ যখন সমস্ত ভারতবর্ষের ব্যাংক ন্যাশনালাইজ করা হলো, তখনকার ফিনান্স মিনিস্টার ছিলেন হচ্ছে মোরারজি দেশাই। সে অর্থমন্ত্রী মোরারজি পর্যন্ত দেশাই। জানতেন না যে তার দেশের 14টি ব্যাংক জাতীয়করণ করা হলো। মানে এরকম একজন প্রধানমন্ত্রী তিনি ছিলেন, তার অর্থমন্ত্রীকে পর্যন্ত তিনি বিশ্বাস করতেন না। অর্থাৎ এই না, হচ্ছে এই তার অটোক্রেসির এমার্জেন্সি লেভেল। ঘোষণা এমার্জেন্সি পিরিয়ডটা ঘোষণা করার সময় শোনা যায় যিনি হোম মিনিস্টার ছিলেন তাকেও নাকি বলেননি, এটাও শোনা একদম যায়। একদম তিনি তাকেও বলেননি। এবং সিদ্ধার্থ শঙ্কর রায়ের সঙ্গে একবার সিদ্ধার্থ শঙ্কর রায়কে অত্যন্ত অপমান করা হয়। কারণ সিদ্ধার্থ শঙ্কর রায় যখন ইন্দিরা গান্ধীর বাড়ি থেকে বেরিয়েছেন, বেরোনোর পরবর্তীতে সংবাদ মাধ্যম থেকে বলা হলো যে আমাদের সংবাদ মাধ্যম আগামীকাল প্রকাশ করতে বারণ করছে এবং সমস্ত কারেন্ট অফ করে দেওয়া হয়েছে। তো লাইন কেটে দেওয়ার কথা বলা হয়েছিল, রাইট। সিদ্ধার্থ বাবু বলছে যে এবং না এরকম হাইকোর্টকে তো বন্ধ কথা না, করার কথা বলা হয়েছিল। আমি তো কিছুক্ষণ আগে ইন্দিরা গান্ধীর সঙ্গে কথা বলে এলাম, সংবাদপত্র তো বন্ধ করে দেওয়ার কথা নয়, দেখি তাহলে আমি আবার ফিরে যাই। উনি আবার ফিরে এলেন ইন্দিরার বাসভবনে। ইন্দিরার বাসভবনে এসে প্রায় 20 মিনিট অপেক্ষা করলেন। ইন্দিরা গান্ধী যখন ফিরে এলেন তখন দেখতে পাচ্ছে যে তার চোখ মুখ প্রচন্ড লাল। ভেতরে তখন সঞ্জয় গান্ধীর সাড়ে সঙ্গে দশটা। ঝগড়া হয়ে এলো এতক্ষণ। এবং ছেলের সঙ্গে ঝগড়া করে যখন ফিরে এসে বলছে যে সিদ্ধার্থ, ঠিক আছে, তুমি এক কাজ করো, সংবাদ মাধ্যম চলবে, কিন্তু একটা শর্ত আছে যে প্রতিটা সংবাদ মাধ্যম প্রকাশ ছাপা হওয়ার আগে আমাদের এইখানে গিয়ে সেন্সারিং করা হবে, স্ক্রিনিং করা হবে। যদি এখান থেকে স্ক্রিনিং এ পাশ করে তবেই পরের দিন সকালবেলায় সংবাদপত্র বেরোবে, নসেত নয়। এবং এই টোটালটাই ছিল হচ্ছে সঞ্জয় গান্ধীর হচ্ছে মস্তিষ্ক প্রসূত, এবং যেটাকে তৎকালীন গণতন্ত্রের ক্ষেত্রে বলা হতো কিচেন ক্যাবিনেট। অত্যন্ত প্রচলিত শব্দ, কিচেন ক্যাবিনেট বলা হতো। অর্থাৎ ক্যাবিনেট মিনিস্টারদের কোনো ক্ষমতা থাকছে না, বাড়ির রান্নাঘর বা নিজস্ব লোকরা যখন গণতন্ত্র পরিচালিত করে তাকে বলা হয় কিচেন ক্যাবিনেট। তো এই সময় কংগ্রেসদের সঙ্গে বামপন্থীদের একটা গোপন আঁতাত হয়েছিল। সেই গোপন আঁতাতের ফলে যখন সমস্ত নেতারা অ্যারেস্ট হলো, এ কে গোপালন, যিনি যাকে ঠাকুরদাদা বলা হয় সিপিএম এর, যার নামে এ কে গোপালন ভবন রয়েছে দিল্লিতে, সেই এ কে গোপালন এবং ইএমএস নাম্বুদ্রিপাদ, এরা তো আরো বড় নেতা। জ্যোতিবাবু তখন বাচ্চা, এখন মানে তখনও মানে খাতায় নাম ওঠেনি ওদের তুলনায়। ইএমএস নাম্বুদ্রিপাদ একদম সূর্যের মতো দাঁড়িয়ে রয়েছে, হ্যাঁ, নক্ষত্রের মতো দাঁড়িয়ে রয়েছে এ কে গোপালন। তো তাদেরকে দেখা যাচ্ছে এক সপ্তাহ পরে ছেড়ে দেওয়া হলো অজ্ঞাত কারণে, এবং ভারতবর্ষের মানুষ আজও পর্যন্ত জানতে পারেনি কোন গোপন রফা বা কোন গোপন ইঙ্গিতে সেদিন এ কে গোপালন এবং ইএমএস নাম্বুদ্রিপাদকে দিল্লির জেল থেকে ছেড়ে দেওয়া হলো, এবং জ্যোতিবাবুকে কিন্তু কিচ্ছুটি বলা হলো না। আসলে বিষয়টা হচ্ছে ভারতবর্ষ যেদিন স্বাধীন হয়েছিল সেই স্বাধীনতার পর থেকেই সেই কুমিরের মতো কিন্তু যেমন ওই আপনার ওই আখ ভাগ করে নেয় যে আখের আগাকে খাবে আর গোড়াকে খাবে, সেরকম ভাবেই আখের আগাগুলো নিয়ে নিয়েছিল হচ্ছে জাতীয় কংগ্রেস যে তোমরা দেশকে স্বাধীন শাসন করবে, আর ওরা গোড়াটা নিয়েছিল যে বছরের পর বছর ওরা আখ চালিয়ে যাবে। অর্থাৎ ভারতবর্ষের শিক্ষা, সংস্কৃতি, মনন, বিশ্বাস এইগুলো হচ্ছে বামপন্থী কায়দায় চাষ হতে থাকবে। যার জন্য আপনি দেখবেন এখনকার বিশ্ববিদ্যালয়ে যত সিলেবাস থেকে শুরু করে আমাদের ভারতবর্ষের আন্ডারস্ট্যান্ডিং কি হবে, আমরা কি হবে, সমস্ত কিছু কিন্তু বামপন্থী নেতারা সেখানে বসে আছেন। বামপন্থী শিক্ষাবিদ, বামপন্থী বুদ্ধিজীবী, বামপন্থী মনন সম্পন্ন সংস্কৃতিবান মানুষগুলো কিন্তু আজকে দখল করে রয়েছে। অর্থাৎ সংস্কৃতি এবং শিক্ষাটা বামেদের দখলে দেওয়া হলো আর পুরো রাষ্ট্র ব্যবস্থাটা কংগ্রেসের দখলে রাখলো। এই যে যৌথ নেক্সাসের মধ্য দিয়ে কিন্তু ভারতবর্ষ আজ 73 বছর এগিয়ে এসেছে। সুতরাং আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছি যে কোন সে গোপন কারণ যে কারণে জ্যোতিবাবুকে অ্যারেস্ট করানি, সেটা হচ্ছে একটা গোপন চুক্তি ছিল, আজও আছে সেই চুক্তিটি। ধন্যবাদ। ওকে, এবার আমি আকাশের কাছে চলে আসবো। আকাশ একটু আনমিউট করে উত্তর একটু বলবেন। বিষয়টা হচ্ছে আমরা বর্তমান পরিস্থিতিতেও একটা এমার্জেন্সির মধ্য দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে মেডিকেল এমার্জেন্সি। আমরা জানি শুধুমাত্র আপনারা গোটা বিশ্ব এই মুহূর্তে একটা মেডিকেল এমার্জেন্সি বা মেডিকেল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, যেটা যার জন্য কোনো গভর্নমেন্ট দায়ী নয়। অবভিয়াসলি সেটা একটা প্রাকৃতিক কারণ, যার জন্য আমরা জানি কোভিড-19 এর কারণ। তো এর সঙ্গে আমরা জানি যে আরেকটা এমার্জেন্সি হয়ে থাকে, সেটা হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি। কিন্তু এই সমস্ত এমার্জেন্সির মধ্যে যে এমার্জেন্সিটা সব থেকে বেশি আমাদের কাছে ভয়াবহ লাগে, তার কারণ এখানে আপনার যে ফ্রিডম অফ স্পিচ থেকে শুরু করে, মানে যেটাকে আমরা বলি আমাদের সমস্ত ধরনের যে অধিকার সংবিধান আমাদেরকে দিয়েছে,
সে হিউম্যান রাইটস থেকে শুরু করে ফান্ডামেন্টাল রাইটস, কোনো অধিকার কিন্তু আমরা তখন কায়েম করতে পারি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এমার্জেন্সি ডিক্লারেশন এমার্জেন্সি ডিক্লারেশন হওয়ার ফলে হঠাৎই আফটার আফটার 25 জুন মিড নাইট কি পরিস্থিতি হয়েছিল সারা ভারতবর্ষে। তাদেরকে এত এত সংখ্যক মানুষ, বিশেষ করে আমি যতদূর আমি জানি মিসেস গান্ধীর যিনি বড় পুত্র সঞ্জয় গান্ধী, তার নেতৃত্বে তার বাড়িতে তার অফিসে বসে সারা রাত ধরে লিস্ট করা হয়েছিল ভারতবর্ষের কোন কোন নেতাকে অ্যারেস্ট করা হবে, কাদেরকে কোন জায়গা থেকে অ্যারেস্ট করা হবে, এবং তাদের পর জেলে তাদেরকে কোথায় পাঠানো হবে, কোন জেলে তাদের উপরে কি রকমের ট্রিটমেন্ট করা হবে। এবং এটাও আমি শুনেছি যে যেহেতু এত জেল ছিল না ভারতবর্ষে, যে এত জেলে তাদেরকে ক্যাপাসিটি ছিল না এত মানুষকে ঢোকানোর জন্য, তো তাদের জন্য রাতারাতি একটা আর্টিফিশিয়াল জেল তৈরি করা, যেটা অ্যাডভেস্টার কোথায় গেল? ছাদ এই ধরনের, আরে মানে যেখানে মানুষের সাধারণ একটা কয়েদিকেও, সাধারণ কয়েদিকেও যদি রাখা হয়, সেক্ষেত্রেও তাদের যে অধিকার থাকার কথা সেই অধিকার সেখানে রক্ষিত হয় না। সেখানে এত প্রোনাউন্স যে সমস্ত পলিটিশিয়ানরা, সেটা অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে, এদের রাখার জন্য এই একটা পরিস্থিতি, এবং সার্বিক ভারতবর্ষের সমস্ত জায়গাতে রাত্রেবেলা ঘুমিয়ে রয়েছে যে গল্পগুলো আমরা শুনতে পাই, হঠাৎ করে তাকে তুলে নিয়ে যাওয়া হলো উইদাউট এনি রিজন। এই বিষয়ে সামগ্রিকভাবে আপনার মন্তব্য পেশ করুন যে ভারতবর্ষের সাধারণ মানুষের ক্ষেত্রে কোথায় কিরকম এফেক্টটা পড়েছিল। এটাতে শুনলে হবে? শোনা যাচ্ছে সুকান্ত দা? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি তোমার প্রসঙ্গে আসার আগে বামপন্থীদের নিয়ে যেই কথাটা উঠলো সেইটা একটু বলতে চাই। সেইখানে একটা খুব ভয়ানক একটা সিন বলা যায় ভারতীয় রাজনীতির, যে যখন বর্তমানে যিনি কেরালার মুখ্যমন্ত্রী আছেন পিনারাই বিজয়ন, তিনি রক্তমাখা জামা পরে অ্যাসেম্বলিতে যান। তখন 34 বছর বয়স, তিনি এমএলএ ছিলেন কেরালার, এবং তখন কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিল ওইখানে করুণাকরণ। ওই করুণাকরণের ভৎসনা উনি ওই রক্তমাখা জামা পরে করে, এবং এমার্জেন্সির সময়ে বামপন্থীদের দ্বারা ওইটা ছিল শ্রেষ্ঠ স্টেটমেন্ট। অথচ মানে ঘটনাটা পাল্টায় এইখানে, এখন যখন পিনারাই বিজয়ন কেরালার মুখ্যমন্ত্রী, সেই সময় একটা খুব এমার্জেন্সি নিয়ে সবচাইতে আইকনিক ডকুমেন্টারি তথ্যচিত্র, যেটা কেরালার এক ডিরেক্টর ইয়োদি, তার নাম হচ্ছে যদু বিজয় কৃষ্ণ, তিনি বানিয়েছিলেন। সিনেমাটার নাম হচ্ছে 21 মান্থস অফ হেল, 21 মাসের নরক। তো সেই সিনেমাটা কোনোভাবে পিনারাই বিজয়নের নেতৃত্বাধীন ওনার আয়ত্তে থাকা যে সেন্সর বোর্ড আছে কেরালার, তারা প্রকাশিত হতে দেয়নি, তারা মুক্তি পেতে দেয়নি, এবং এই সিনেমাটাকে টোটালি ব্যান করে দেওয়া হয় কেরালায়। তো এইটা বামপন্থীরা কত বড় হিপোক্রিট, কত বড় ভণ্ড, সেইটা বোঝা এইখান থেকে যায়। যেই পিনারাই বিজয়ন, যার আইকনিক মোমেন্ট বলা হয় এমার্জেন্সির সময়, সে রক্তমাখা শার্টে গিয়ে বিধানসভায় বক্তব্য রাখছে। কেরালার মুখ্যমন্ত্রী যিনি ইন্দিরা গান্ধীর খুব ট্রাস্টেড ছিলেন করুণাকরণ, তাকে ভৎসনা করছে। সেই পিনারাই বিজয়ন, তিনি যখন নিজে মুখ্যমন্ত্রী, তার কাছে পূর্ণ ক্ষমতা রয়েছে সবকিছু কন্ট্রোল করার, সে সেই এমার্জেন্সির ঘটনাগুলো বলতে দিচ্ছে না। তো এতেই বোঝা যায় যে বামপন্থীরা কতটা ভণ্ড ছিল। এইটা একটা বিষয়। এবার আমি মূল বিষয়ে আসি। প্রথমেই আমি ধন্যবাদ জানাই তোমায় সুকান্ত দা, তোমার এই সুন্দর শোতে আমায় সুযোগ করে দেওয়ার জন্য, এবং সুদীপ দার সাথে আমার পরিচয় বেশ কিছুদিনের অন্যরকম ভাবে, সেই নিয়ে পরে কথা হবে। তো মূলত এমার্জেন্সি আসার পিছনে অনেকগুলো কারণ ছিল। সেই কারণগুলো ধীরে ধীরে আলোচনা না করলে ঠিক বোঝা যাবে না যে এমার্জেন্সি ওই সময় করাটা কেন দরকার ছিল, বা কতটা ক্ষমতা লোভের একটা প্রদর্শন ছিল। তো সাধারণত আমরা যারা ইন্দিরা গান্ধী সম্পর্কে একটু হলেও পড়াশোনা করবার চেষ্টা করেছি, বা ইন্দিরা গান্ধী সম্পর্কে জানবার চেষ্টা করেছি, এই জিনিসটি মোটামুটি আমাদের সকলের কাছে ক্লিয়ার যে শি ওয়াজ পাওয়ার হাংরি ডেমন। নিজের ক্ষমতা কুক্ষিগত করা ছাড়া, বা ওই করার উদ্দেশ্য ছাড়া উনি সচরাচর কোনো কাজ করতেন না। তো 1971 এর আগে অব্দি, যতক্ষণ না আমরা বাংলাদেশ লিবারেশন ওয়ারটা লড়লাম,
এবং সেইখানে পাকিস্তান দুই ভাগ হলো। তার আগে অবধি ইন্দিরা গান্ধীর জন্য আহ সরকারের সবকিছু অনেক সহজ ছিল। তিনি নিজের মতো নিজের লোকদের নিয়ে কংগ্রেস ভাগ করে নিলেন, কংগ্রেস আর কংগ্রেসও আমরা জানি। এবং 71-এর ইলেকশনে ইন্দিরা গান্ধীর যে জনপ্রিয়তা, বিশেষ করে ভারতের একেবারে নিম্ন আহ বিত্ত মানুষদের কাছে তার জনপ্রিয়তা ছিল অগাধ। তো সেই সমস্ত জিনিসে ভর করে, তারপর জাতীয়তাবাদের আবেগ, সমস্ত কিছু নিয়ে 1971 অব্দি ইন্দিরা গান্ধী সেই রকম সিরিয়াস ট্রাবল ফিল করেনি। তো যখন ফার্স্ট টাইম 1971 আফটার বাংলাদেশ লিবারেশন ওয়ার ইন্দিরা গান্ধীর নেতৃত্বে দেশ যাচ্ছে, তখন আর ইন্দিরা গান্ধীর জন্য অত সহজ সবকিছু ছিল না। কারণ প্রথম প্রেসার বাংলাদেশ থেকে প্রায় 1 কোটি হিন্দু শরণার্থী ভারতবর্ষে এসে ওঠে। তার সাথে 72-73 সালে ভারতবর্ষ জুড়ে ভয়ানক এক খরা চলছিল। তো ভয়ানক এই খরার মধ্যে প্রায় চারিদিকে অভাব, অনাহার, অনটন সবকিছু চলছে। তার সাথে আমরা সবাই জানি 73-তে ইয়ম কিপ্পুর যুদ্ধ হয় ইসরায়েল প্যালেস্টাইনের। তো যারা যেই সমস্ত দেশ ইসরায়েলকে সাপোর্ট করেছিল তাদেরকে সম্পূর্ণভাবে সৌদি আরব তেল পাঠানো বন্ধ করে দেয়। তারপরে সারা বিশ্ব জুড়ে তেলের ক্রাইসিস আছে 1973-তে। তো এই সমস্ত বিভিন্ন রকম বিষয়, আহ সেই সমস্ত জিনিসে জেরবার ছিলেন শ্রীমতী গান্ধী। তো এই সমস্ত জিনিস তাকে বিরক্ত করে রেখেছিল। ক্রমশ সারা ভারত জুড়ে ওনার বিরুদ্ধে অ্যান্টি ইনকামবেন্সি চালু হচ্ছিল। অ্যান্টি ইনকামবেন্সি চালু হওয়ার সময় যখন তিনি বুঝতে পারছেন প্রতিষ্ঠান বিরোধী হাওয়া হচ্ছে, তখন থেকেই ওনার মনের মধ্যে, যেহেতু পাওয়ার হাংরি মহিলা, জীবনে ক্ষমতাবাদে তার আর কিছু বোঝবার উদ্দেশ্যও নেই, আর ইচ্ছেও নেই। সুতরাং ক্ষমতা ধরে রাখাই এরকম একজনকে তো আমরা পশ্চিমবঙ্গেও দেখতে পাচ্ছি কয়েক বছর ধরে। উনিও ঠিক এক্স্যাক্টলি। একই রকমেরই ছিলেন। মানে ইন্দিরা গান্ধী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আলট্রা প্রো ম্যাক্স ভার্সন, এবং সঞ্জয় গান্ধী ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আলট্রা প্রো অভিষেক ভার্সন। ব্যানার্জি, রাইট। হ্যাঁ, একই গাছের হ্যাঁ। ফল তো, তো সেই কংগ্রেস গাছের ফল তো। হ্যাঁ, কংগ্রেস হ্যাঁ। থেকে উৎপত্তি। তো এই বিষয়ে এইবার ক্রমশ একদিকে যখন ভারতীয় রাজনীতিতে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া আসছে, কিন্তু ভারতবর্ষের রাজনীতির সেইখানে সীমাবদ্ধতা এইখানে গিয়ে শেষ হয়ে যাচ্ছিল যে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে এসে লড়াই করবে এমন কোন ফেস ভারতীয় রাজনীতিতে উঠে আসছিল না। কে শ্রীমতী গান্ধীর বিরুদ্ধে ফেস হবে? সেইখানে অনেক বড় বড় আমাদের জনসংঘের লিডাররা ছিলেন, কিন্তু সেই সময় সেই মুহূর্তে দাঁড়িয়ে মিসেস গান্ধীর, শ্রীমতী গান্ধীর যা জনপ্রিয়তা বা যা প্রভাব আন্তর্জাতিকভাবে, সেইটা টেক্কা দেওয়ার মতো নেতা সেই সময় তৈরি হয়ে ওঠেনি। এই তাই এত প্রতিষ্ঠান বিরোধী হাওয়ার মধ্যেও শ্রীমতী গান্ধী রিল্যাক্স ছিলেন। এইবার ধীরে ধীরে যখন আরো সিচুয়েশন বাড়তে থাকে, আরো পরিস্থিতি খারাপ হতে থাকে, যেটা এমার্জেন্সি চালু হওয়ার জন্য সুদীপ্ত আমার সাথে এগ্রি করবে, অন্যতম প্রধান কারণ ছিল যে গুজরাটে নবনির্মাণ মুভমেন্ট হয়। গুজরাটে ঠিক। নবনির্মাণ মুভমেন্টের গুজরাটে স্টুডেন্ট নবনির্মাণ মুভমেন্ট। মুভমেন্টের স্টুডেন্ট মুভমেন্ট। তো ভারতবর্ষের ইতিহাসে অত শক্তিশালী আন্দোলন আর কখনো হয়নি। আর সঙ্গে নবনির্মাণ জয়প্রকাশ নারায়ণের। মুভমেন্টে হ্যাঁ, জয়প্রকাশ নারায়ণের আমি আসছি জেপির ইমার্জেন্সি নিয়ে আলোচনা করব, আর জেপির কথা হবে না সে তো হতে পারে না, আসছি ওই হয়। হ্যাঁ। এইবার এইবার তখন যখন গুজরাটে এই ধরনের স্টুডেন্ট মুভমেন্ট আপব্রিঙ্গিং হচ্ছে, পুরো গুজরাটে ভয়ানক রকমের আন্দোলন চলছে, চারিদিকে ডাকাতি, খুন, পুলিশ সম্পূর্ণ ব্যর্থ, ইন্দিরা গান্ধীর উপর চূড়ান্ত ভাবে প্রেসার হচ্ছে যে গভর্নমেন্ট ডিসলভ করার জন্য। সেই সময় মূলত যেই হারে করাপশন ছড়িয়ে গিয়েছিল ওইখানে, ওইখানে তখনকার সিএম ছিলেন, তার নেতৃত্বে আহ, তো এমন ভাবে সবকিছু হচ্ছিল যে ইন্দিরা গান্ধীর কাছে আর কোনো উপায় ছিল না। এইবার সেই সময় ওইখানে মোরারজি দেশাই যান। মোরারজি দেশাই গিয়ে আমরণ অনশন শুরু করেন। এমনি তো চারে গুজরাটের রাজনীতি যা প্রেসার আসছিল, ইন্দিরা গান্ধী সেটা সামলাতে পারছিলেন না। তার সাথে মোরারজি দেশাই যখন অনশন শুরু করেন, সারা ভারতবর্ষ জুড়ে সেটা হাইলাইট হওয়া শুরু করে। আর তখন ইন্দিরা গান্ধী সেই গভর্নমেন্ট ডিসলভ করে দেন। তো এই গভর্নমেন্ট ডিসলভ করার পর সেইটা দ্বারা উৎসাহিত হয়ে এবার বিহারে আন্দোলন শুরু হয়।
এবং বিহারে তারা ছাত্ররা ঠিক করে এবার আমরা অ্যাসেম্বলি ঘিরে ফেলবো, কারণ বিহারের দুর্নীতির অবস্থা গুজরাটের চাইতেও খারাপ। এইবার সেইখানে এন্ট্রি নিচ্ছে জয়প্রকাশ নারায়ণ। এতদিন অব্দি ভারতবর্ষ যেই নেতার খোঁজে ছিল, যে ইন্দিরা গান্ধীর সাথে সমান টক্করে লড়াই করতে পারবে, তো জয়প্রকাশ মাঝে পলিটিক্সে অতটা ইনভলভমেন্ট ছিল না, বলা হয় যে তিনি অবসর ভেঙেই আসছিলেন। তো বিহারে আহ সেই সময়, সেই স্টুডেন্ট আন্দোলনের সময়, সেই 1973 1974 সেই মোমেন্টে জয়প্রকাশ নারায়ণ এর এন্ট্রি হয় আবার পুনরায় ভারতীয় রাজনীতিতে, এবার সরাসরি ইন্দিরা গান্ধীর প্রতিদ্বন্দ্বী হিসাবে। তো ধীরে ধীরে এই একটা দিক যায়, এই দুটো স্টেটে এইরকম ভয়াবহ অবস্থা, ইন্দিরা গান্ধীর যে শক্তি, ওনার যে নিজের নেতৃত্ব সম্পর্কে ওরা ছিল, সেটা ভেঙে চুরমার করে দেয়। এবং ভারতবর্ষের মানুষ এইটা বুঝতে শুরু করে যে ইন্দিরা গান্ধী অপরাজেয় কিছু না, ওনার সামনে চ্যালেঞ্জ করা যায়, যদি ওনার উপর প্রেসার ক্রিয়েট করা যায় তাহলে উনি ভাঙেন। তো সেই জায়গায় কিন্তু গুজরাটের গভর্নমেন্ট ডিসলভ করলো, বিহারের গভর্নমেন্ট ইন্দিরা গান্ধী ডিসলভ করেন না। এইবার এইটা জেপি নারায়ণের একটা পার্সোনাল আমিত্ববোধেও থাকে। জেপি নারায়ণের মতো একজন অত্যন্ত সম্মানীয়, অত্যন্ত আদর্শবান ব্যক্তির জন্য এই জিনিসটা মানা সম্ভব ছিল না। তখন জেপি নারায়ণ পুরো ভারতবর্ষের রাজনীতিতে এই বিষয়টা নিয়ে সামনে চলে আসে। এর মধ্যে এই দুটো কারণ তার সাথে সাথে চলছিল। আর যেই জিনিসটা, ইন্দিরা গান্ধী যেহেতু একজন ক্ষমতালোভী দৈত্য, মহিলাদের দৈত্য বলা যায় সুদীপ দা? হ্যাঁ, যেহেতু হ্যাঁ, একজন দানবী বলতে পারো, দানবী হ্যাঁ, বলতে পারো। দানবী, হ্যাঁ, ক্ষমতালোভী। এবং ইন্দিরা গান্ধী কেবলমাত্র কংগ্রেস পার্টি ডিভাইডেড করে পার্টি নিজের হাতে নেওয়া, কিংবা পুরো গভর্নমেন্টকে, যেমন একটু আগে আলোচনা হচ্ছিল যে মন্ত্রিসভার সাথে কোন রকম আলোচনা না করে ব্যাংক ন্যাশনালাইজ করা হয়, এবং ইমার্জেন্সি জারি করা হয়। তো এই সমস্ত কিছু তো উনি কারোর সাথে আলোচনা না করেই করতেন। সরকারও ওনার, পার্টিও ওনার, একমাত্র একটা জিনিস ওনার কাছে তখন ছিল না, সেটা হচ্ছে জুডিশিয়ারি। ওনার জুডিশিয়ারিও দরকার ছিল, বিচার ব্যবস্থার উপরও ওনার কমপ্লিট কন্ট্রোল দরকার ছিল। তো এইখানে সবচাইতে আহ আহ, দুটি যে আমরা ভাইটাল কেসের, মানে ইনস্ট্রুমেন্টালি ভারতবর্ষের বিচার ব্যবস্থা, যেই দুটি কেস আর কি আমরা বলতে পারি, যে এই দুটি কেস একেবারে চেঞ্জ করে দেয়, একদম সরাসরি ভারতবর্ষের পার্লামেন্টকে চ্যালেঞ্জ করা। তো সেই রকম একটা কেস ছিল 1967-তে করা, গোলকনাথ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, যেইখানে সুপ্রিম কোর্ট পার্লামেন্টের সরাসরি ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে বেসিক স্ট্রাকচার তাই চেঞ্জ করা যাবে না রায় দেন, কিন্তু ইন্দিরা দেবী 24 নম্বর অ্যামেন্ডমেন্ট এনে সেই জিনিসটা চাপিয়ে রাখেন। পরে আবার যখন আরেকটা কেস হয়, সেটা হচ্ছে কেশবানন্দ ভারতী বনাম গভর্নমেন্ট অফ কেরালা কেস। তো সেই ক্ষেত্রে আবার অ্যামেন্ডমেন্ট 28 আনা হয়, তো যাতে এইটাও বন্ধ হয়ে যায়। কিন্তু সেই সময় যেই জিনিসটা হয়, কেশবানন্দ ভারতী কেসের সময় ইন্দিরা গান্ধী এতটাই জুডিশিয়ারি নিজের হাতে চাইছিলেন সেই মুহূর্তে, ওই সুপ্রিম কোর্টের 13 জনের একটা বেঞ্চে কেশবানন্দ ভারতীর রায় যায়, এবং সরাসরি এই পার্লামেন্টের যে সংবিধানের উপর যে প্রভাব তারা সৃষ্টি করতে চাইছিল, সেইখান দিয়ে সেই জিনিসটা চ্যালেঞ্জ করে একটা 7-6 রায় আসে, এবং ইন্দিরা গান্ধীর এই জিনিসটা মানে এই প্রভাবটা নষ্ট হয়ে যায়। তো তখন জুডিশিয়ারি নিজের হাতে নেওয়ার জন্য, যে ইন্দিরা গান্ধী ওই বেঞ্চের রায় হেরে গেলেন 7-6, কিন্তু ওই 6 জনের মধ্যে যে সিনিয়র বিচারপতি ছিলেন, তার নাম ছিল এ.এন. রায়, অজিত রায়, বাঙালি অজিত নাথ রায়, তাকে নিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি করা হয়। তো এই সিদ্ধান্তটা কোনোভাবে মোরারজি দেশাই বা জেপি জয়প্রকাশ নারায়ণ মানতে পারেননি, যে জুডিশিয়ারির উপর কমপ্লিটলি প্রভাব কোনো সরকার, কোনো রাষ্ট্র এইভাবে নিতে পারে না, পৃথিবীর কোনো রাষ্ট্র নিতে পারে না জুডিশিয়ারির উপর এইরকম প্রভাব। তো এই জিনিস একটা অন্যতম জিনিস ছিল, যে সারা ভারতবর্ষের মানুষ, বিরোধী নেতাদের মধ্যে আরো একটা ভয়ানক ইন্দিরা বিরোধী হাওয়া এবং একটা উৎসাহ সৃষ্টি হয়। এবং তারপরে যেটা সরাসরি আমরা বলতে পারি, আচ্ছা একটু কেওয়াজ আসছে, সরাসরি সরাসরি আমরা যেইটা কারণ বলতে পারি, সেইটা রাজনারায়ণের কেস। আমার মনে হয় এটা সবাই এগ্রি করবে, যে রাজনারায়ণ যখন এলাহাবাদ হাইকোর্টে কেস করেন, এবং সেই মানে হ্যাঁ, হ্যাঁ, এবং সেই উকিল মানে
আহ, তার নাম ছিল শান্তি ভূষণ, অ্যাডভোকেট শান্তি ভূষণ। আর তখন জাস্টিস সিনহা, এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি, সে ঐতিহাসিক রায় দেন যে ইন্দিরা গান্ধী আর 6 বছরের জন্য পার্লামেন্টারি ইলেকশনে লড়তে পারবেন না, এবং ওনার এমপি পদ খারিজ করে দেওয়া হয়। খারিজ হয়ে তো যায়। এই রায়টা 12ই জুন 1975 এলাহাবাদ হাইকোর্টের এই রায় আসে। তারপর কমপ্লিটলি ইন্দিরা দেবী পাজলড হয়ে যায়, তার কি করা উচিত না উচিত সেটা ওনার সিদ্ধান্তে উনি কখনোই ঠিকভাবে নিতে পারছিলেন না। তারপর যেমন সুদীপ দা বললেন যে তখন পুরো বিষয়টাই ক্রমাগত কন্ট্রোল হয়ে যাচ্ছিল সঞ্জয় গান্ধীর হাতে, এবং সঞ্জয় গান্ধী ইউথ কংগ্রেসের সভাপতি পরে হয়। তার আগে তো তার কোনো পার্টিতেও পোস্ট ছিল না, গভর্নমেন্টেও পোস্ট ছিল না, তা সত্ত্বেও সবকিছু তার কন্ট্রোলে ছিল। এবং উনি যখন ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট হয়ে আসেন, তখন প্যারেন্ট যে কংগ্রেস, যে মাদার কংগ্রেস আমরা বিজেপিতে বলি, সেই কমিটি পুরো অপ্রাসঙ্গিক হয়ে যায়, সমস্ত কিছু পরিচালনা যুব কংগ্রেস শুরু করে। তো এইভাবে একটা আহ, কি বলবো, একটা যে ওই নেক্সাস, সেটাই সঠিক কথা হবে, যে তৈরি করা হয়েছিল। সেইখান থেকে সঞ্জয় গান্ধী ইন্দিরা গান্ধীকে এই বুদ্ধি দেন যে কোনোভাবেই পদত্যাগ করা যাবে না, এবং তখনই সুপ্রিম কোর্টে এই রায়কে চ্যালেঞ্জ করে যাওয়া হয়। সুপ্রিম কোর্টে সেই সময় সম্ভবত কৃষ্ণা আইয়ার, কৃষ্ণা আইয়ার সম্ভবত সেই জাজের নাম ছিল, সে 24শে জুন এই রায় দেন যে ইন্দিরা গান্ধী পার্লামেন্টে ভোটিং করতে পারবে না, কিন্তু আপাতত প্রাইম মিনিস্টার থাকতে পারবে। তো এই রায়ের পর জেপি নারায়ণ এবং মোরারজি দেশাই এবং আমাদের যারা সিনিয়র লিডার ছিলেন, অটলজি, এল কে আদবানিজি, সকলে মিলে এই জিনিস ঠিক করেন যে এইরকম একটা নির্লজ্জ, নিজের পথ ধরে রাখার জন্য যে নির্লজ্জতা শেষ সীমায় মিসেস গান্ধী পৌঁছে গেছেন, তার বিরুদ্ধে আমাদের পথে নামতে হবে। এবং সারা দেশ জুড়ে 29শে জুন 1975 যে ডাক দেয়, আমরা সারা দেশ জুড়ে হরতাল করব, আন্দোলন করব, এবং আমাদের একটাই দাবি থাকবে যে মিসেস গান্ধী, আপনার যে কপটতা, আপনি যে স্টেট মেশিনারি, রাষ্ট্রীয় সংগঠন স্টেট মেশিনারি নিয়ে ইলেকশন করিয়েছেন, সেতে ধরা পড়ে গেছে। আপনার অন্তত মানে বিন্দু মাত্র ন্যায়বোধ যদি থাকে, আপনি পদত্যাগ করুন। কিন্তু ইন্দিরা দেবী সেই না করে, এইবার সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে গল্প, যেটা তুমি জিজ্ঞেস করছিলে সুকান্ত দা, তো সেই জিনিস না করে উনি ওই সিদ্ধার্থ শঙ্কর রায়, সঞ্জয় গান্ধী, এদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয় যে এমার্জেন্সি ইম্পোজ করা হবে। এবং ফখরুদ্দিন আলী আহমেদ, যে ওই সময় প্রাইম মিনিস্টার ছিল, তার মধ্যে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ফখরুদ্দিন আলী ফখরুদ্দিন আলী আহমেদ এর আগে আসাম গভর্নমেন্টে ফাইন্যান্স মিনিস্টার ছিল, আর পরে তখন গোপীনাথ বরদলৈ আসামের চিফ মিনিস্টার। আর পরে সে সেন্ট্রালেও এসে কিছু মিনিস্ট্রি হয়, এগ্রিকালচার মিনিস্টারও ছিল সেন্ট্রালে। কিন্তু ইন্দিরা গান্ধীর সামনে ফখরুদ্দিন আলী আহমেদ অ্যাকচুয়ালি, ফখরুদ্দিন আলী আহমেদ ওয়াজ পাপেট অফ ইন্দিরা গান্ধী, ওনার সামনে কিছু বলার ক্ষমতাই ছিল না। এবং একটা ঐতিহাসিক আইকনিক ক্যারিকেচার আছে, একটা কার্টুন, যেটা আবু আব্রাহাম নামে এক কার্টুনিস্টের তৈরি করা। তিনি ওইখানে দেখায়, মানে ওই খুব আইকনিক কার্টুন, তোমরা নিশ্চয়ই দেখেছো ওইটা। তো বাথরুমের ভেতর ফখরুদ্দিন আলী আহমেদ স্নান করছিল বাথটবে শুয়ে, সেইখানে ইন্দিরা গান্ধী স্টেট মেশিনারি ঢুকিয়ে নিয়ে বন্দুক ঠেকিয়ে ওইখানে সই করিয়ে নিচ্ছে ফখরুদ্দিন আলী আহমেদের থেকে। তো এইটা বলা যায় যে সেই মুহূর্তে সারা ভারতবর্ষের রাজনীতির এবং রাষ্ট্র পরিচালনার পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে গেছিল, যে রাষ্ট্রপতির উপর এক রকমের সম্পূর্ণ প্রভাব খাটিয়ে মিসেস গান্ধী সেইখান থেকে সমস্ত 352 জারি করান। এবং সারা ভারত জুড়েই পরবর্তীতে তখন থেকে এমার্জেন্সি চালু হয়। এবং এইটা তো আমরা বলি দ্য টেস্ট অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি, ভারতীয় গণতন্ত্রের পরীক্ষা ছিল। এবং বিষয়টা এতটাই বিতর্কিত যে এইটা নিয়েও বিতর্ক আছে যে 25শে জুন না 26শে জুন রাত্রি 12টা বেজে গিয়েছিল কি 12টা বাজেনি, বিতর্ক সমস্ত জায়গায়। এবার তখন পরের দিন মিসা অ্যাক্টে, যেমন সুদীপদা বলছিলেন, মিসা অ্যাক্টে যত বড় বড় নেতা, বিরোধী দলনেতা ছিলেন সেই সময়, আহ বিরোধী নেতা জয়প্রকাশ নারায়ণ, মোরারজি দেশাই, অটলজি, এল কে আদবানিজি, গায়ত্রী দেবী, কুচবিহারের যিনি প্রিন্সেস ছিলেন, জয়পুরের রাজমাতা হন গায়ত্রী দেবী, আমাদের সিন্ধিয়া, জর্জ ফার্নান্ডেজকে আগে গ্রেপ্তার করা হয়েছিল, তো এদের সকলকে গ্রেপ্তার করা হয়।
এবং অরুণ জেটলি তো সবচেয়ে ট্র্যাজিক স্টোরি। অরুণ জেটলি জি তখন এবিভিপির দিল্লি ইউনিটের প্রধান ছিলেন। অরুণ জেটলি জি সবাইকে কোনো না কোনো সময় চারা হয়, কিন্তু জেটলি জি এমন এক ব্যক্তি ছিলেন, মানে নাম করা, যাদের আমরা রেকগনাইজ লিডার হিসেবে চিনি, পুরো এমার্জেন্সি উনি জেলে খাটেন। মানে এক দিনের জন্য, 1 ঘন্টার জন্য জেটলিজিকে জেল থেকে ছাড়া হয়নি। তো ইট ওয়াজ কমপ্লিট ডিস্ট্রাকশন অফ ফ্রিডম অফ স্পিচ। এরপর যদিও এমার্জেন্সিতে এইভাবে সবকিছু প্রয়োগ করা হলেও এইখানে কিছু কিছু আমি যে জিনিসগুলো সোশ্যালিস্ট হিস্টোরিয়ান যারা, তাদের কিছু লেখায় যেগুলো পাই, যে এমার্জেন্সির প্রথম কয়েক মাস না জনগণের মধ্যে তেমন এফেক্ট পড়েনি, বরঞ্চ কিছু জনগণ খুশিও ছিল। কিছু জনগণ এই দিয়ে খুশি ছিল যে চলো, এত হরতাল হচ্ছিল দেশ জুড়ে, এত আন্দোলন হতো, সেই সব বন্ধ আছে। তো সাধারণ যারা নিম্নবিত্ত মানুষ, তাদের মধ্যে দেখা যায় খুব একটা প্রভাব পড়ছে না। সেইটা তারা যেমন ভাবে ইতিহাস লিখেছে সেইটার বর্ণনা। কিন্তু একদিকে যেমন এই জিনিসটা চলছিল, অন্যদিকে চলছিল ভয়ানক ভাবে মানবাধিকার লঙ্ঘন, ভয়ানক ভাবে। আর তার সাথে 6 মাস যাওয়ার পরে ক্রমশ যখন এই এমার্জেন্সি কি, কারণ এর আগে তো এমার্জেন্সি কি 1947-এর পর ভারতবর্ষের মানুষকে কখনো দেখতে হয়নি, তাদের কাছেও বিষয়টা খুব একটা পরিষ্কার ছিল, তাই না? তো এবার যখন ধীরে ধীরে এমার্জেন্সির ফলে আকাশ, মানুষের উপর একটু তুরন্ত ইন্টারাপ্ট করছি। আমার ফেসবুকের যা ভিউয়ার্স আছে, তারা প্রত্যেকে যে হুম, সংবিধান পড়েছেন বা সংবিধান জানেন এরকম বিষয় না। সহজ ভাবে যদি আমরা মানে এক্সপ্লেন করি, যে জেনারেল এমার্জেন্সি যদি ঘোষণা করে, তাহলে আমরা ঠিক কোন কোন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবো সাধারণ মানুষ, মানে একদম প্রান্তিক স্তরের মানুষ, এটাকে ঠিক কিভাবে ব্যাখ্যা করা সবচাইতে যাবে? সবচাইতে বড় ভয়ানক জিনিস, সেটা আমায় গ্রেপ্তার করবার জন্য পুলিশের কাছে ওয়ারেন্টের প্রয়োজন হবে না, আমায় যেমন খুশি ভাবে যে কোনো কারণে গ্রেপ্তার করতে পারে। প্রেস কমপ্লিটলি স্টেটের হাতে চলে যাবে, রাষ্ট্র যা চাবে তাই লেখা হবে খবরের কাগজে। এবং রাষ্ট্রের কোন রকম ইচ্ছার বাইরে গিয়ে কোন রকম মিটিং, কোন রকম মিছিল, তা সম্পূর্ণ করা যাবে না। এবং এইখানে আমি মানে এতটাই হরণ করা হয়েছিল মানবাধিকার, যে সেই সময় এমার্জেন্সি যখন ইম্পোজ করা হয়, তখন দুটি গভর্নমেন্ট বিরোধীদের ছিল। একটা ছিল তামিলনাড়ুতে ডিএমকে গভর্নমেন্ট, আরেকটা গুজরাটে ওই আমি যে বললাম, গুজরাটে সরকার ডিসলভ করা হয়, তারপর একটা ভোট হয় যেখানে কংগ্রেস পরাজিত হয়। সেখানে জনতা পার্টির, আমাদের জনসংঘের জোটের একটা গভর্নমেন্ট ছিল। তো এই দুটো গভর্নমেন্টের কাছ থেকে সম্পূর্ণ অধিকার কেড়ে নেওয়া হয়। এবং শুধু তাই নয়, এবারে এইটুকু তো পরেই যারা এমার্জেন্সি লাগায়, ইন্দিরা গান্ধী সেইখানে আলাদা, যাদের কংগ্রেসের মধ্যে বিশ্বাস করতেন না তাদের কাছ থেকেও ক্ষমতা কেড়ে নেয়। উড়িষ্যা আর সম্ভবত উত্তরপ্রদেশের 2 মুখ্যমন্ত্রীর কাছ থেকেও ক্ষমতা কেড়ে নেয়, যে তোমরা আমার লবি করো না, তোমরা বাদ। তো এতটাই পাওয়ার হাংরি উনি নিজের সমস্ত ক্ষেত্রে ছিলেন। তো তারপর বিষয় আহ, এবার রাষ্ট্রীয় এমার্জেন্সির পরে আহ, ইন্দিরা গান্ধী যখন বুঝতে পারেন, একটু আওয়াজ আসছে। হ্যাঁ, রাষ্ট্রীয় সুযোগ থেকে এমার্জেন্সির পরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। রাষ্ট্রীয় এমার্জেন্সির পরে যখন ধীরে ধীরে ইন্দিরা গান্ধী বুঝতে পারেন তার জনপ্রিয়তা যাচ্ছে, সরে যাচ্ছে, তার মধ্যে আবার একটা বিশাল বড় রকমের করাপশন হয়, যখন সঞ্জয় গান্ধীকে প্রত্যেক বছর 50,000 মারুতি কার বানানোর একটা টেন্ডার গভর্নমেন্ট পাইয়ে দেয়, তখন সারা দেশ জুড়ে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে একটা তীব্র বিরোধী হাওয়া তৈরি হয়ে গেছে। এবং ততদিনে জয়প্রকাশ নারায়ণ একসেপ্টেড ফেস সবার জন্য তৈরি হয়ে গেছে। অ্যান্টি, যেটা আমরা রাজনীতির ভাষায় বলতাম অ্যান্টি কংগ্রেসিজম, কংগ্রেস বিরোধী সমস্ত মতাদর্শকে নিয়ে তার যে জোট তৈরি করার প্রক্রিয়া, সেটা জেপি নারায়ণ ততদিনে প্রায় তৈরি করে ফেলেছেন। তখন কোন রকম ভাবে ঠেকানোর পরিকল্পনা চলছে। তো সেই সময় 20 পয়েন্ট বলে একটা ইকোনমিক মডেল ইন্দিরা গান্ধী ভারতের সামনে আনে। তো সেই মডেল তো সবাই মোটামুটি, উনি যেমন সোশ্যালিস্ট একটু ছিলেন, বাম ঘেঁষা সেই রকমেরই আহ, আহ, জিনিসপত্র আনা হয়। কিন্তু সবচাইতে আশ্চর্যের বিষয়, সেই সময় রাজনীতিতে ইন্দিরা গান্ধীর ক্ষমতা সর্বাধিক থাকা সত্ত্বেও সমস্ত পরিচালনা ভার চলে যায় সঞ্জয় গান্ধীর হাতে।
তাই এই 20 পয়েন্ট ইন্দিরা গান্ধী অ্যাজ প্রাইম মিনিস্টার আনা সত্ত্বেও পরে রাজীব গান্ধী আরো 5টা পয়েন্ট নিয়ে আসে, এবং দেখা যায় ওই পরে ওই 20 পয়েন্ট অপ্রাসঙ্গিক হয়ে যায়, এবং রাজীব গান্ধী যেই 5 বিষয় তুলে আনেন তাই সেই 5 বিষয়ের মধ্যে ছিল অ্যান্টি ডাউরি, আর একটা ছিল প্ল্যান্ট ট্রিজ, আর একটা ছিল হচ্ছে তার সবচেয়ে বিতর্কিত যেটা ছিল সেটা হচ্ছে স্টেরিলাইজেশন, যা বাংলায় কি বলবো, স্টেরিলাইজেশন, নির্বীজীকরণ, পুরুষদের কাছ থেকে তাদের আহ, ক্ষমতা সব কেড়ে নেওয়া, নির্বীজীকরণ যেটা বাংলা হবে। তো এই স্টেরিলাইজেশনের অত্যাচার, আর তার সাথে সাথে চারিদিকে যা বস্তি ছিল সেই বস্তি উৎখাতের যে প্রক্রিয়া সঞ্জয় গান্ধী তৈরি করেছিলেন, তাতে ভারতবর্ষের মানুষ একেবারে বিরক্ত হয়ে ওঠে। মানে এমার্জেন্সির সেই প্রভাব কাজে লাগিয়ে, সেই ক্ষমতা কাজে লাগিয়ে যেইভাবে গরিব মানুষদের, যাদের বাড়িঘর ছিল না, বস্তিতে থাকতেন, তাদের উৎখাত করার প্রক্রিয়া চালু হয়, এবং যেইভাবে ওই স্টেরিলাইজেশন চালু হয়, সেই অত্যাচার মানে সেটা চরমতম অত্যাচার বললেও কম বলা হয়। সরকারি অফিসে গভর্নমেন্ট অফিসারদের সম্পূর্ণভাবে চাপ দিয়ে তাদের উপর চরমতম অত্যাচার করে সেখানে স্টেরিলাইজ করার প্রক্রিয়া শুরু হয়। তো এইভাবে এই সরকারের উপর চূড়ান্ত রকমের একটা বিতৃষ্ণা মানুষের আসে, এবং চারিদিকে আন্তর্জাতিক প্রেসারও বাড়ছিল। তো ইন্দিরা গান্ধী একরকম জানুয়ারি মাসে ইলেকশন ঘোষণা করতে বাধ্য হয়। এটা খুব সারপ্রাইজিং ছিল, কিন্তু একরকম বাধ্যই হয় ইন্দিরা গান্ধী। তারপর তো আমরা সেই ঘটনা জানি যে মার্চে ইলেকশন হয়, সেই ইলেকশনে ইন্দিরা গান্ধী পরাজিত হন এবং আমাদের জনতা পার্টির সরকার তৈরি হয়, এবং ভারতবর্ষের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী মোরারজি দেশাই শপথ নেন। তো এই পুরো চ্যাপ্টারটা হয়তো আমরা জাস্ট টাচই করতে পারলাম সময়ের অভাবে, কিন্তু এই চ্যাপ্টারে যেমন আমাদের বামপন্থী ইতিহাসবিদ যারা আমাদের ইতিহাস লেখার উপরে কমপ্লিটলি কন্ট্রোল নিয়ে আসেন, তারা ইমার্জেন্সির কালো দিকগুলো আমাদের তেমন জানায়নি। যাদের কোন রকম দোষ ছাড়া, কোন রকম অভিযোগ ছাড়া, কেবলমাত্র তারা কংগ্রেস বিরোধী ছিল বলে তাদের তুলে নিয়ে গিয়ে এনকাউন্টার করে, ফেক এনকাউন্টারে মারা হয়েছে, যেই মা তার সন্তান হারিয়েছে, যেই স্ত্রী তার সোহাগ হারিয়েছে, তারা জানে এমার্জেন্সি সেই সব কালো দিনের ঘটনা কি ছিল। আর রাষ্ট্র যখন জনকল্যাণ বাদ দিয়ে, নিজ নাগরিকের সুচিন্তা বাদ দিয়ে কেবলমাত্র ক্ষমতার আস্ফালন ঘটায়, সেইখানে কিরকম কালো চিত্র তৈরি হতে পারে তার সাক্ষী ভারতবর্ষের ওই 21টা মাস। তবে আমি শেষে এইটাই বলবো যে অ্যাট দি এন্ড অফ দ্য ডে এইটা ভারতবর্ষের গণতন্ত্রের জন্য বিশাল একটা বড় পরীক্ষা ছিল, এবং ভারতবর্ষের গণতন্ত্র এই কালো অধ্যায়, এই কালো দিনের পর যে 21 মাসের কালো অধ্যায়, এই কাটিয়ে শেষমেশ জয়লাভ করেছিল, এবং তার ফলে তারপরে ভারতবর্ষের গণতন্ত্র আরো শক্তিশালী হয়ে ওঠে। এবং এখন যে আমরা বর্তমানে ভারতবর্ষের গণতন্ত্র দেখি, তার শক্তি, সেই শক্তি অনেকটাই, সেই শক্তির রসদ তারা ওই ইমার্জেন্সির মধ্যে থেকেই তুলে নিয়ে গেছিল, এবং ভবিষ্যতে ভারতবর্ষে এইরকম কোনো সিচুয়েশন হওয়ার সুযোগও অত্যন্ত কম, কারণ এখন অনেক স্টেবল স্টেট আমরা। তো এমার্জেন্সির ওই কালো দিনগুলোর মধ্যেই লুকিয়েছিল যে ভারতবর্ষের গণতন্ত্র কতটা শক্তিশালী সেই বার্তা। তো প্রচুর রক্ত, প্রচুর অন্ধকারের রাত, প্রচুর নির্দোষ মানুষের কারাগার বন্দি অবস্থা, সেই সমস্ত কাটিয়ে আজকে আমরা এখানে এসে দাঁড়িয়েছি। তো এই অবশ্যই কালো দিন, এবং একজন মনস্টার, পাওয়ার হাংরি মনস্টার কি করতে পারে সেই দিন আমরা দেখেছিলাম, এবং পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতিতে তারই এক সফট ভার্সন কি করছেন তাও আমরা দেখছি। ধন্যবাদ আকাশ তোমাকে। এবার আমি সুদীপদার কাছে চলে যাবো। সুদীপদাকে আনমিউট করছি আমি। সুদীপদা, এবার হেডফোনটা বোধহয় আপনার একটু ডিস্টার্ব করছে, দেখুন তো হেডফোনের প্লাগটা যেটা মোবাইলের সঙ্গে কানেক্টেড। হ্যাঁ, ঠিকই আছে, আমি শুনতে পাচ্ছি কিন্তু। এবার ঠিক আছে। তো এবারে যেটা আমি জানতে চাইবো, দর্শকদের যেটা জানাতে চাইবো, যে আমরা এমার্জেন্সির ইতিহাসটা আমরা জানলাম, কেন এমার্জেন্সি ভারতবর্ষে ইমপ্লিমেন্ট করা হলো, এবং তারপরে ইমিডিয়েট অ্যাকশন কিভাবে নেওয়া হলো। তো আমি
আহ, সংক্ষিপ্তভাবে জানতে চাইবো যে এমার্জেন্সি টাইমটাতে সাধারণ মানুষ, যেটা আকাশ যেটা বলছিল, যে সাধারণ মানুষের কাছে হঠাৎ করে একটা নতুনত্ব পাওয়া, তাদের কাছে একটা হয়তো অন্যরকম ফিলিং, যেটা ইতিহাসবিদ লিখেছে বিভিন্ন জায়গায়। তো সাধারণ মানুষের হয়তো সেইভাবে প্রাথমিক দিকে প্রবলেমটা ফেস করে, কিন্তু যারা রাজনীতি করে সাধারণ মানুষের জন্য মুভমেন্ট করেন না, সাধারণ মানুষের প্রয়োজনের স্বার্থে যারা রাস্তায় নেমে আন্দোলন করেন, তাদের জীবনে এক দুর্বিষহ পরিস্থিতি। তো কেমন ছিল আমাদের বাংলা রাজনীতির সেই সময় পরিস্থিতি? কারণ আমরা জানি সিদ্ধার্থ শঙ্কর বাবু তিনি বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন। তো সেই সময় বাংলায় যারা বিরোধী রাজনৈতিক দল, আজকে ব্ল্যাক ডে করে, অডিও প্রবলেম হচ্ছে, আমরা শুনুন না বলছে, ব্ল্যাক ডে করে শুধুমাত্র আমরাই চিৎকার করছি, আমরাই আজকের নিউ জেনারেশনের কাছে, যারা ওই 70-এর দশক যারা দেখেনি, যারা রাজনীতিতে হয়তো সিপিএম এর অত্যাচার দেখেছে বা তৃণমূল কংগ্রেসের আধুনিক অত্যাচার দেখছে, তো এই সমস্ত অত্যাচারের থেকেও তো অনেক ভয়ঙ্কর অত্যাচার ছিল সেই সময়। সেই সময়কার পলিটিশিয়ানদের ক্ষেত্রে কেমন, যারা কংগ্রেস বিরোধী তাদের ক্ষেত্রে ঠিক পশ্চিমবঙ্গে কেমন একটা মানে কেমন ছিল তাদের দিনকাল সেই সময়টাতে? এবং তারপরে যখন একটা গভর্নমেন্ট, ইলেকটেড গভর্নমেন্ট তৈরি হলো, সেই ইলেকটেড গভর্নমেন্টে কংগ্রেসের বিরুদ্ধে কোন কোন রাজনৈতিক দল, আসলে অনেকের জানা উচিত কোন কোন রাজনৈতিক দল সেই সময় তারা এক ছাতার নিচে এসে সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করেছিল, এই দুটো পার্ট। ধন্যবাদ শ্রীকান্ত। ঠিকই বলেছো তুমি যে সেই সময়ে সাধারণ মানুষের পক্ষে হয়তো প্রাথমিকভাবে বুঝে ওঠা সম্ভব হচ্ছিল না যে এই ইমার্জেন্সির ফলে আমাদের কি হচ্ছে, কারণ সাধারণ মানুষ তাদের দৈনন্দিন জীবন নিয়ে ব্যস্ত ছিল, যেটা আকাশ খুব সুন্দর করে বলেছে। তাদের কাছে এগুলো ম্যাটার করতো না। তবে যেটা ছিল যে আমাদের যারা রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, অর্থাৎ ভারতবর্ষ পরিচালনার যে পলিটিক্যাল ফিগার্স গুলো ছিল, তাদের কাছে কিন্তু ব্রিটিশ এরকম একটা থ্রেট যে এভাবে কিন্তু দেওয়া যাবে না। অর্থাৎ তার আগে আমরা কি করেছি, আমরা ব্রিটিশদের বিরুদ্ধে সমস্ত ভারতবাসী লড়াই করেছি। আর ব্রিটিশরা চলে যাওয়ার পরবর্তী ব্রিটিশদেরই রেখে যাওয়া, আপনার সাউন্ডটা একটু প্রবলেম হচ্ছে সুদীপদা। এক ধরনের শোনা যাচ্ছে, একটা শব্দ আসছে, বিপ বিপ করে শব্দ আসছে। হ্যালো, মেবি ডিউ টু হেডফোনের জন্য শোনা যাচ্ছে? আপনি হেডফোনটা একটু খুলে দেখুন না, কি হ্যাঁ শোনা যাচ্ছে। হেডফোনটা মোবাইল থেকে খুলে ফেলুন, দেখি কি প্রবলেম। হ্যাঁ, আমি হেডফোন খুলে ফেলেছি, শোনা যাচ্ছে? হ্যাঁ এবার ঠিক আছে, একদম ক্লিয়ার। শোনা যাচ্ছে কি? একদম একদম, বলুন। হ্যাঁ হ্যাঁ, তো এইবার বিষয়টা হচ্ছে, তখন যিনি ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তাকে বলা হয় পশ্চিমবঙ্গের সর্বকালের কুখ্যাত মুখ্যমন্ত্রী, সেই সিদ্ধার্থ শঙ্কর রায়। যিনি ছিলেন ইন্দিরা গান্ধীর ব্যক্তিগত বন্ধু, পার্শ্বচর, মন্ত্রণাদাতা, উপদেষ্টা, এবং এর উপরে যদি আরো বলা যায় সমস্ত কিছু। এবং তখনকার দিনে তিনি গণতন্ত্রের কণ্ঠ রোধ করার জন্য সারা পশ্চিমবঙ্গে যে হত্যাকাণ্ড এবং গুপ্ত হত্যা চালিয়েছিলেন পুলিশকে দিয়ে, তার উপরে অন্ততপক্ষে ভারতবর্ষে 50খানা নোভেল লেখা হয়েছে, 50টা উপন্যাস লেখা আছে। আমরা যদি সেই কালপুরুষ, কালবেলা, এই সমস্ত যদি আমরা দেখি, গর্ভধারিণী, এই সমস্ত উপন্যাসে কিন্তু সেই সময়কার যে মানে মানুষের আন্দোলনের কথা, মানুষের আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার কথা, সাধারণ মানুষের দুঃখ, যন্ত্রণা, হতাশা, যে কোনো সময় রাতের অন্ধকারে তুলে নিয়ে যাওয়া, রাষ্ট্র ব্যবস্থাকে জনগণের উপরে জোর করে চাপিয়ে দিয়ে মানুষের কণ্ঠ রোধ করে দিয়ে গণতান্ত্রিক অধিকার হরণ করে দিয়ে জেলের অন্ধকারে ঢুকিয়ে দেওয়ার মতো যত সব ঘৃণ্য চক্রান্ত এবং ষড়যন্ত্র এবং কর্মকাণ্ড, এগুলো তৎকালীন পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী ছিলেন তিনি সেটা করেছিলেন। এবং তার পেছনে ফুল এন্ডোর্সমেন্ট ছিল হচ্ছে মিসেস ইন্দিরা গান্ধী। অর্থাৎ সিদ্ধার্থ শঙ্কর রায় যে সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার কোনো চান্সেস ছিল না। যার ফলে পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক যে প্রেক্ষাপট, সেটা সম্পূর্ণ অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। এবং এই ব্ল্যাক ডেজ যেটাকে বলা হচ্ছে, যেটা শুধু ভারতবর্ষের ক্ষেত্রেই না, আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই একইভাবে কিন্তু ব্ল্যাক ডেজে পরিণত হয়েছিল। আমরা অনেকে জানি যে, এবং এই কুক্ষিগত করার ক্ষেত্রে এখানে কিন্তু একটা সুন্দর একটা প্রসেস চলে, একটা আলো ছায়া খেলা চলে। দিল্লিতে আমরা প্রায়ই শুনতাম যে
দিল্লিতে দোস্তি আর রাজ্যে কুস্তি, এই শব্দটা কিন্তু আজকে থেকে না, তখন থেকেই ছিল। দিল্লিতে একে গোপালন আর ইএমএস নাম্বুদ্রিপাদকে ছেড়ে দেওয়া হচ্ছে, আবার এদিকে কিন্তু সেই বামপন্থীরা, হতে পারে অতি বামপন্থী বা সফট বামপন্থী যারাই বলুন না কেন, যে ফরমেশনে বলুন না কেন, তাদের সঙ্গে কিন্তু তখন যুদ্ধ চলছে হচ্ছে আপনার এই সিদ্ধার্থ শঙ্কর রায়ের পুলিশ এবং তার কংগ্রেস পেটোয়া ক্যাডার বাহিনীর সঙ্গে। অর্থাৎ দিল্লিতে যেখানে সমঝোতা হয়ে যাচ্ছে, এখানে কিন্তু সমঝোতাটা হচ্ছে না একটি মাত্র কারণ, অর্থাৎ সেই ক্ষমতার বলয়, অর্থাৎ ক্ষমতায়নটাকে ধরে রাখতে হবে। ওখানে ইন্দিরা গান্ধী ক্ষমতাচ্যুত হওয়ার ভয়ে কিন্তু কম্প্রোমাইজ করে যাচ্ছে যে আমার পক্ষে দুই একটি লোক দরকার। আর বামপন্থীদের সাথে তো তাদের গোড়ার থেকেই চুক্তি করা আছে, সেই 47 থেকেই কিন্তু লেফট নেক্সাস ভার্সেস কংগ্রেসের একটা গোপন আতাত আছে, যে তোমরা ওই একাডেমিক পার্টটা নেবে, মননের পার্টটা নেবে, কালচারাল পার্টটা তোমরা লিড করবে, ন্যারেটিভসটা তোমরা দেবে, আর আমরা এই করবো, সেটা আমি আগেই বলেছি। এখানেও সেই একই ব্যাপার, অর্থাৎ সিদ্ধার্থ শঙ্কর রায় যে কোনো ভাবে ক্ষমতায় থাকতে চেয়েছিল, সেই ক্ষমতায় থাকতে গিয়ে তাকে কিন্তু বরানগরের হত্যাকাণ্ড করতে হয়, তাকে বর্ধমানের হত্যাকাণ্ড সাধিত করতে হয়, তাকে দক্ষিণ 24 পরগনার হত্যাকাণ্ড সাধিত করতে হয়। আমরা এগুলো সমস্ত কিছু সকলে জানি। ফলে এই যে সাধারণ মানুষ, তো আমরা দূরে থাকুক, সাধারণ মানুষদের কখন কাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে তার কোনো ইয়ত্তা ছিল না। এবং কংগ্রেসের বাইরে যদি কোনো মতামত থেকে থাকে, তার বডি যে কোথায় চলে যেত, কোথায় গুম হয়ে যেত, তার লাশের কোনো হদিশ পাওয়া যেত না। এবং এরকম করে মহাশ্বেতা দেবীর 1084 মা বইটা পড়লে আপনারা জানতে পারবেন যে তখনকার বাস্তবে একটি চিত্র তুলে ধরা হয়েছিল, যে তখনকার কংগ্রেস গভর্নমেন্ট কিভাবে করে এখানকার যে দমন পীড়নমূলক যে গণতন্ত্র হরণ করার যে প্রচেষ্টা, সম্পূর্ণভাবে কিন্তু ওখানে লিপিবদ্ধ করা আছে। শুধু আবার ডকুমেন্টারির পাশাপাশি আমরা দেখতে পাবো যে সাধারণ মানুষের কাছে অনেক উপকথা ছড়িয়ে আছে, যে আমাকে কারো ভাই হারিয়েছে, কেউ বাবা হারিয়েছে, কেউ জ্যাঠা হারিয়েছে, কেউ তার দাদুকে হারিয়েছে। একটা চূড়ান্ত ন্যাক্কারজনক পরিস্থিতি, চূড়ান্ত মানবাধিকার লঙ্ঘনের যদি কিছু হয়ে থাকে, তখনকার পশ্চিমবঙ্গে হয়েছিল এবং সামগ্রিকভাবে ভারতবর্ষে হয়েছিল। এবার বলো শ্রীকান্ত। সুকান্ত দা, এইখানে একটা প্রসঙ্গ আমার বারবার মনে পড়ছে, এই যে আমরা বারে বারে এই বিষয়টা নিয়ে আলোচনা করছি, তো যে এমার্জেন্সিতে বিরোধী দল নেতারা চূড়ান্ত আক্রান্ত হচ্ছে, পশ্চিমবঙ্গে কোথাও তাদের গুলি করে মেরে ফেলা হচ্ছে, দিল্লিতে তাদের একদম ওভারনাইট গ্রেপ্তারি করা হচ্ছে, তো এইটা আম মানুষের কাছে কতটা প্রভাব ফেলেছে। তো এই বিষয়টা কিন্তু খুব ভাইটাল বিষয়, কারণ আলটিমেটলি তুমি বিরোধী নেতাদের উপর যতই অত্যাচার করো, তুমি যদি জনমানুষের সাধারণ মানুষের কাছে সেই বার্তা পৌঁছে না নিয়ে যেতে পারো, তাহলে কিন্তু কোন রকম ভাবে তুমি তোমার ওই অত্যাচারের যে প্রসেস, সেটারও দীর্ঘমেয়াদী করছো এবং বিরোধীদের লড়াইটাও ব্যর্থ হয়ে যাচ্ছে সেইখানে। হ্যাঁ, তো আমরা পশ্চিমবঙ্গের রাজনীতিতে যদি দেখি, গত 1.5-2 বছরে আমাদের প্রায় 100-1.5 বেশি কার্যকর্তা খুন হয়ে গেছে। শুধু তাদের শুধু খুন হয়নি সেই বিষয়টা না, তাদের ওই গাছে ঝুলিয়ে বা কখনো ওই মানে একটা টিপিক্যাল প্যাটার্ন ছিল, এইভাবে ঝুলিয়ে রাখা হচ্ছে। তো এই প্যাটার্ন তো একেবারে সরাসরি আমাদের পশ্চিমবঙ্গের যে সরকার, তারা আমাদের বারে বারে চ্যালেঞ্জ করেছে যে চলো আমরা এইভাবে খুন করি, তোমরা বিরোধী হিসাবে আমাদের সেটা চ্যালেঞ্জ একসেপ্ট করে তোমরা পোলে গিয়ে দেখাও। তো বিষয় হচ্ছে আমাদের এইখানে নিজেদের ব্যর্থতা স্বীকার করতে হবে, যে চূড়ান্ত আহ অনিয়মের মধ্যেও, অরাজকতার মধ্যেও আমরা সেই জিনিসটা মানুষের কাছে পৌঁছে নিয়ে যেতে পারিনি। তাই পশ্চিমবঙ্গের সম্পূর্ণ পরিস্থিতি আছে 356 লাগানোর, কিন্তু হয়তো সাধারণ মানুষ, একটা প্রান্তিক মানুষ, আহ যে রাজনীতিতে ইনভলভ না, যাদের আমাদের মতো একটা রাজনৈতিক আদর্শ নেই, সেই মানুষটা হয়তো সবসময় মানতে পারছে না যে 356 লাগানো উচিত কি উচিত না। কিন্তু 356 লাগানোর মতো পরিস্থিতি পশ্চিমবঙ্গে আছে, একদম আছে। কিন্তু আমার মনে হয় তখন যেটা জয়প্রকাশ নারায়ণ পেরেছিল, ইন্দিরা গান্ধীর ব্যর্থতা ভারতবর্ষের মানুষের কাছে নিয়ে যেতে, বা জ্যোতি বসু পেরেছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায় যে আধা ফ্যাসিজমের সরকার, তার বিরুদ্ধে মানুষের কাছে বার্তা নিয়ে যেতে, আনফর্চুনেটলি আমার মনে হয় হয়তো আমরা কোথাও গিয়ে তৃণমূল সরকারের এই অত্যাচার, অলমোস্ট এমার্জেন্সি লাইক সিচুয়েশন, এইটা সাধারণ মানুষের কাছে বোঝাতে পারিনি। সেইটাই আমার, যেটা ওই যেমনটা ঠিক প্রথম 6 মাস 8 মাসে ইন্দিরা গান্ধীর এমার্জেন্সির পরেও সিচুয়েশন ছিল, যেটা মানুষের কাছে আমরা বোঝাতে পারিনি যে এমার্জেন্সি ইজ নট অ্যান অপশন। অর্থাৎ এটাই বলা যেতে পারে যে আমরা বর্তমান যে সিচুয়েশনের মধ্যে বিলং করছি, অন্তত ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, সেখানে আমরা যে একদম আমাদের যে সমস্ত সাংবিধানিক অধিকার থাকার কথা, সেই অধিকারগুলো
কোনো না কোনো জায়গাতে একটা বৃহৎ অংশে সেটা লঙ্ঘিত হচ্ছে, আমরা সেটা বলতেই পারি। এবং বলা যেতে পারে যে এটাও তো এক ধরনের এমার্জেন্সি, যেখানে আপনি সরকারের এগেনস্টে, সরকারের ভুলের এগেনস্টে আপনি কোনো কথা বললে আপনাকে সেখানে দোষী সাব্যস্ত করে আপনার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হচ্ছে। ভেরি রিসেন্ট, আমরা গত দুদিন আগে রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে চর্চিত বিষয় সারা দিন টিভিতে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আরেকটা, আমি বলতে পারি এটা চূড়ান্ত ব্যর্থ মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সরকার, চূড়ান্ত ব্যর্থ যে একটা মেডিকেল এমার্জেন্সির মধ্যে মানুষ যখন বাঁচার জন্য ঢুকছে, প্রায় 1.5 বছর ধরে যারা গৃহবন্দী তারা ভাবছে কবে ভ্যাকসিন বেরোবে, কবে ভ্যাকসিন নেবে এবং তার ফিউচারটাকে সে নিশ্চিত করবে। কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে মানুষের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে, মানুষের সেন্টিমেন্টাল জায়গাতে আঘাত করে, মানুষদেরকে বলা যায় এক প্রকার চক্রান্ত করে, একজন ভুয়ো মানুষ যিনি নিজে কখনো গ্রাজুয়েট হতে পারেননি, তিনি আইএস অফিসার নিজেকে ঘোষণা করছেন, নীলবাতির গাড়িতে চড়ছেন, কলকাতা মিউনিসিপ্যালিটির তিনি প্যাড ব্যবহার করছেন এবং সরকারি সুযোগ সুবিধা সমস্ত কিছু নিয়ে তিনি কিভাবে ফিরাদ হাকিম থেকে শুরু করে পশ্চিমবাংলার একদম প্রথম সারির যে সমস্ত রাজনৈতিক দলের প্রথম সারির সরকারের যে সমস্ত নেতারা রয়েছে, সুব্রত চ্যাটার্জি থেকে শুরু করে বা অতীন বাবু আমাদের যিনি বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন দায়িত্বে রয়েছে, এই ধরনের নেতার সঙ্গে একজন মানুষ ঘুরে কিভাবে এতগুলো মানুষকে বোকা বানালো। এবং একটা জিনিস আমি খুব লক্ষ্য করছি, আমি প্রতিটা টিভি চ্যানেল, বিশেষ করে বাংলা টিভি চ্যানেলে আমি দেখছি একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে যেন এই সম্পূর্ণ ঘটনার সঙ্গে সরকারের কোনো যোগাযোগ নেই, বা সরকারে এখানে সম্পূর্ণরূপে দায়টা মুক্ত হতে চাইছে এবং সেক্ষেত্রে খুব একদম খুব ইন্টেনশনালি সে এমন ভাবে খবরগুলোকে প্রকাশ করা হচ্ছে যাতে ওই ব্যক্তি তিনি সরকারের সহযোগিতা পাননি, তিনি সরকারের এখানে কোনো ইনফরমেশন নেই, তিনি এতগুলো প্রভাবশালী নেতার সঙ্গে একই জায়গাতে একই মঞ্চ শেয়ার করলেন, লাইভ শেয়ার করলেন এবং তাকেই শুধুমাত্র ভিকটিম করা হচ্ছে এবং সেখানে কয়েকজন পুলিশ কর্মীর উপরে দোষ চাপানো হচ্ছে। এই যে একটা পরিস্থিতিতে সেখানে আমি আপনাদের কাছ থেকে একটু ব্যক্তিগত মতামত নিতে চাইবো, প্রথমে সুদীপদার কাছ থেকে নিতে চাই। হ্যাঁ, আজকে সত্যি এমনই একটা সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে রয়েছি যে পৃথিবীতে যেখানে করোনা মহামারী আছড়ে পড়েছে, কোটি কোটি মানুষ মারা যাচ্ছে, ভারতবর্ষেও তার ব্যত্যয় হয়নি এবং পশ্চিমবঙ্গে তো বটেই, সেখানে মানুষের জীবনদায়ী যে ভ্যাকসিন সেটাকে নিয়ে আজকের যে এরকম একটা কেলেঙ্কারি এবং নেক্কারজনক পরিস্থিতি, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা, এটা পশ্চিমবঙ্গের ইতিহাসে আমরা কখনো দেখিনি। আর এটা যে কতটা ঘৃণ্য এবং কতটা নিন্দনীয় আমরা ভাষা খুঁজে পাচ্ছি না। পাশাপাশি আবার এটাও বলবো যে যখন প্রশাসনিক নিয়ন্ত্রণ এটা আলগা হয়ে গেছে নাকি যখনই ধরা পড়ে যাচ্ছে তখন আলগা হয়ে যাওয়ার ভান করছে, এটা এখনো আমার কাছে পরিষ্কার নয়। যেখানে মাননীয় মেয়র পরিষদ এবং আরো উচ্চ স্তরের নেতাদের সঙ্গে তার ফটোগ্রাফ থাকছে, তারা তখন পাশাপাশি থেকে তারা ফটোটা তুলছেন, ফটো সেশন করছেন, তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি একটা পয়েন্ট একটু আপনাকে অ্যাড করতে চাই। কলকাতার যিনি মহানগরী জনাব ফিরহাদ হাকিম এবং এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ম্যান ইন কমান্ড, তিনি পাশাপাশি একই মঞ্চে একই জায়গায় বসে ছবি তোলা, তারপরে তিনি বলছেন এই ব্যক্তিকে আমি কখনো দেখিনি। অর্থাৎ কোনো না কোনো ভাবে এই ঘটনাকে কিন্তু এটা হচ্ছে দায় এড়িয়ে যাওয়া ছাড়া আর কিছুই নয়। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখন আমরা যে গণতান্ত্রিক পরিবেশে রয়েছি, এই গণতন্ত্রটা একটা ভয়ের গণতন্ত্র, এ ডেমোক্রেসি অফ ফোবিয়া, ফিয়ার। একটি জায়গায় 10,000 লোক বসবাস করে, কিন্তু সেখানে যদি দুটো মাস্তান দাঁড় করিয়ে দেওয়া যায় তাহলে 10,000 লোক কিন্তু ওই দুটো মাস্তানের ভয়ে কুঁকড়ে থাকছে, কিন্তু তাদের ভেতরের যে মনের কথা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সেটা ইলেকশনের সময় হতে পারে, সেটা অন্য সময় হতে পারে। ফলে আজকে মানুষ কিন্তু একটা পর্যায়ে কিন্তু মানুষ ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়ছে, কিন্তু ফেটে পড়ার যে জায়গাগুলো সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। আইদার তাকে গাঁজা কেস দিয়ে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, না হলে তাকে কোনো রাজনৈতিক অভিসন্ধি করে তাকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, অথবা তার এলাকায় সন্ত্রাস সৃষ্টি করা হচ্ছে। এইভাবে করে মানুষদেরকে দাবিয়ে রাখতে রাখতে একটা বিস্ফোরণ যখন হবে তখন কিন্তু এই সমস্ত কিছু কিন্তু একদম ভেসে উড়ে চলে যাবে। সেই দিন বেশি দূরে নয়। তবে
অত্যন্ত দুঃখ লাগে যে যারা একটা জয়ী সরকার, তাদের যে গণতান্ত্রিক দায়িত্ব রয়েছে শাসক হিসেবে জনগণকে পরিষেবা দেওয়ার, মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার, সেই জায়গাটায় নির্লজ্জভাবে তাদের সমস্ত বড় বড় রাজনৈতিক নেতা এবং পদাধিকারী এবং যিনি মন্ত্রিত্বে রয়েছেন যারা, তাদের এই ন্যাক্কারজনক এই অবস্থান, যে যখন ধরা পড়ে যাচ্ছে তখন তারা বলছে আমরা চিনি না। সেই একই ঘটনা ঘটেছিল মুর্শিদাবাদের যিনি এনামুল, সেই যে গরু পাচারকারী, এখন তার সঙ্গেও এই রাজ্যে এক বিশেষ ক্ষমতাশালী তার বিরাট যোগাযোগ ছিল, তার হপ্তাটা পৌঁছে যেতেন, তখন হঠাৎ করে যখন ধরা পড়ে যাচ্ছে তখন বলছে আমরা চিনি না। আর একজন তো চলে গেলেন সেই অস্ট্রেলিয়া সামোয়া দ্বীপে, তিনি বলছেন আমাকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে আমি ভারতবর্ষে এসে আমি সারেন্ডার করতে পারি। অর্থাৎ এই যে হঠাৎ করে গা ধুয়ে ফেলার যে একটা টেন্ডেন্সি, এটা রাজনৈতিক ক্ষমতা আস্বাদন এবং সেটাকে কন্টিনিউ করে রাখার একটা প্রচেষ্টা মাত্র, এটা থাকবে। এই থাকার বিপক্ষে যেটা দরকার দায়িত্বশীল বিরোধী দল, যেটা আমার ভাই আকাশ বলছিল, যে তখন জয়প্রকাশ নারায়ণের মতো একটা শক্তিশালী মুখ কিন্তু মিসেস ইন্দিরা গান্ধীর এগেনস্টে উঠে এসেছিল। আজকে আমাদের এই পশ্চিমবঙ্গের গণতন্ত্র রক্ষা করতে গেলে আজকের এই পশ্চিমবঙ্গের কালো দিন, এই কালো অধ্যায়কে যদি আমাদেরকে মুছে ফেলতে হয়, তাহলে আমাদের সর্বস্তরে একটা সামগ্রিকভাবে এগিয়ে আসার মতো নেতৃত্ব দরকার, যারা জনগণের কাছে পৌঁছে দেবে যে এই যে অনাস্থা চলছে, অব্যবস্থা চলছে, সেই অব্যবস্থার সঙ্গে পুঞ্জীভূত সমস্ত ক্ষোভকে সম্মিলিত করে আমাদেরকে আবার সেই নবান্ন কিংবা কলকাতায় গিয়ে এই সরকারকে উৎখাত করতে পারলে তবেই কিন্তু পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক বিপর্যয় থেকে রক্ষা করা সম্ভব এই জনগণকে। তবে আমি বিশ্বাস করি সমস্ত মানুষ একদিন এক জায়গায় হবে, সমস্ত মানুষ প্রতিবাদে ফেটে পড়বে। কোনো মাস্টার কিংবা কোনো গভর্নমেন্ট মেশিনারিজ যেমন ইন্দিরা গান্ধীকে বাঁচাতে পারেনি, আজকের এই প্রেক্ষাপটে আজকের এই পশ্চিমবঙ্গের বিপর্যস্ত বিধ্বস্ত গণতন্ত্র একদিন উঠে আসবে এই সমস্ত চলমান জনপদের মধ্য দিয়ে, সমস্ত জনসমষ্টির মধ্য দিয়ে, এবং সেই দায়িত্ব ভারতীয় জনতা পার্টি এবং তার নেতৃত্ব নেবে, এই বিশ্বাস আমাদের আছে। এবং সেই বিশ্বাস নিয়ে কিন্তু আগামী দিনে পশ্চিমবঙ্গে কিন্তু সেই ব্ল্যাক যে অধ্যায়, অর্থাৎ দ্য ব্ল্যাক ফেজেস অফ ওয়েস্ট বেঙ্গল, দ্যাট উইল বি ইরাডিকেটেড। অসংখ্য ধন্যবাদ জানাই সুদীপ দাকে। আমি একদম প্রায় শেষের দিকে চলে এসেছি। আমি দু চার কথা আকাশের কাছ থেকে জেনে আমি আজকে প্রোগ্রামটা আমি শেষ করব। তো আকাশ, যে হেডলাইনটা আমরা দিয়েছিলাম বা ট্যাগলাইন যেটা আমরা দিয়েছিলাম, যে ব্ল্যাক ডে অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি, এমার্জেন্সি পিরিয়ড 21 মান্থ, এই বিষয়টা আমি আরো এর আগেও একবার বলেছি যে পশ্চিমবঙ্গে বর্তমানে যারা শাসক দল তৃণমূল কংগ্রেস, তাদেরকেও বা তাদের যদি যা পলিটিক্যাল তাদের হিস্ট্রি রয়েছে, তারা কিন্তু কংগ্রেসের সঙ্গে বিরোধিতা মানে চূড়ান্ত বিরোধিতা করে এই জায়গাতে পৌঁছেছে কোনো একটা সময়। যদিও তারা এক সময় একই সঙ্গে একই রাজনৈতিক দল থেকে তারা একটা বেরিয়ে এসে রাজনৈতিক দল করা এবং তার পরবর্তীতে জোট সঙ্গী হয়ে ক্ষমতায় ফেরা, এবং তার সঙ্গে সিপিএম যারা এই কংগ্রেসকে লড়াই করে, এই কংগ্রেসের এগেনস্টে লড়াই করে কিন্তু 77 সালে ক্ষমতায় ফেরেন। অর্থাৎ প্রতিপক্ষ, কংগ্রেসের প্রতিপক্ষ আজকের দিনে দাঁড়িয়ে সিপিএম, তৃণমূল কংগ্রেস এবং আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি। কিন্তু অত্যন্ত আশ্চর্যজনক ভাবে আমি বিগত 4-5 বছরের রাজনীতি আমি বলবো পশ্চিমবাংলার রাজনৈতিক মঞ্চে আমরাই একমাত্র রাজনৈতিক দল যারা দেখছি এই ব্ল্যাক ডেটা মানুষের সামনে তুলে ধরছে। আমরা একমাত্র রাজনৈতিক দল যারা নিউ জেনারেশন পলিটিশিয়ান বা নিউ জেনারেশন, তাদের কাছে এই এমার্জেন্সি পিরিয়ডের কালো দিন, কালো অধ্যায়টা আমরা তুলে ধরছি। আজকের তৃণমূল সরকার বা সিপিএম এর গভর্নমেন্ট একটি বারের জন্য এই বিষয়ে কোনো কথা উচ্চারণ করছে না। আমার শেষ এই বিষয়ের উপর আলোচনা, যে তাহলে কি এদের সঙ্গে কোনো না কোনো গোপন আতাত, যেটা সুদীপ দা বলছেন, আজকের দিনও সেটা রয়ে গেল? আজকে 2021 সালে দাঁড়িয়েও কি সেই একটা গোপন আতাত মমতা ব্যানার্জির সঙ্গে জাতীয় কংগ্রেস এটা রয়ে গেল? এটাই আমাদের আজকের টপিকের শেষ বিষয়বস্তু। আকাশ, শোনা যাচ্ছে? ইন্টারনেটে প্রবলেম করছে কিনা। হয়তো হ্যাং করে গেছে, হতে পারে। আমি একবার একটু দেখে নিই। যাক, আকাশের লাইনটা কেটে গেছে, আমি আনফরচুনেটলি কানেক্ট করতে পারছি না। সুদীপ দা, যে বিষয়টি বলছিলাম, যে এই
এই যে আজকের দিনে গোপন আঘাত, অর্থাৎ সেই সময় আমরা দেখেছিলাম যে কংগ্রেস বিরোধী সমস্ত রাজনৈতিক দল তারা সেই সময় রাস্তায় নেমেছিল, এবং সেই আন্দোলনে কিন্তু সিপিএম, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, তারাও কিন্তু সেই আন্দোলনে পা মিলিয়েছিল যতদূর পর্যন্ত আমি জানি। দেখি আকাশকে বোধহয় আমি যুক্ত করতে পারবো। হ্যাঁ আকাশ, শোনা যাচ্ছে? দাদা কোশ্চেনটা আরেকবার শর্টে বলো, আমার নেট হ্যাঁ, চলে গিয়েছে। কোশ্চেনটা আরেকবার হচ্ছে যে যে টাইমটাতে এমার্জেন্সি লাগু করা হয়েছিল এবং তারপরে যখন সাধারণ নির্বাচন এলো, তার প্রাক মুহূর্তে কংগ্রেস বিরোধী, জাতীয় কংগ্রেস বিরোধী সমস্ত রাজনৈতিক দল, আঞ্চলিক থেকে শুরু করে সর্বভারতীয় স্তরে প্রত্যেকটা রাজনৈতিক দল সেই সময় এই এমার্জেন্সি পিরিয়ডের বিরোধিতা করেছিল। কিন্তু আজকের দিনে অন্তত পশ্চিমবাংলার গ্রাউন্ডে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় কংগ্রেসের বিরোধী রাজনৈতিক দল সিপিএম রয়েছে এবং তৃণমূল কংগ্রেস, কিন্তু কোথাও মনে হচ্ছে এই ব্ল্যাক ডে বা এই ব্ল্যাক পিরিয়ডটা মানুষের সামনে তুলে ধরা বোধহয় দায়টা শুধুমাত্র আমাদেরই। আমি এই বিষয়ে শেষ মন্তব্য আমি নিতে চাই। হ্যাঁ, এই বিষয়টা খুব পরিষ্কারভাবে উত্তর হচ্ছে কমিউনিস্ট পার্টির যারা মেম্বার বা যে পার্টিটার কথা যদি আমরা বলি, এই পার্টিটা একটা ইডিওলজিক্যাল ভিত্তিতে তৈরি, এবং আমাদের যারা আমরা ভারতীয় জনতা পার্টির সমর্থক বা কার্যকর্তা, এবং যদি বলো আমাদের আদর্শে যারা বিশ্বাস করে, তারা হয়তো সরাসরি বিজেপি করে না, আমাদের বিচারধারায় বিশ্বাস করে। তো আমরা যদি এই দুটোর একদম অ্যানালিটিক্যাল একটা আলোচনা করি, তো দেখতে পারবো যে মানে একদম কমিউনিজমের বিপরীত হচ্ছে আমরা, আর আমাদের বিপরীত হচ্ছে কমিউনিস্টরা। সে আমাদের রাষ্ট্রীয় মডেল হোক, হ্যাঁ আমাদের জাতীয়তাবাদী ভাবনা হোক, আমাদের অর্থনৈতিক ভাবনা চিন্তা হোক, সমস্ত কিছুই অপোজিট। এবং মমতা ব্যানার্জির আন্দোলনের উত্থান, তার নিজের উত্থান সমস্তটাই সিপিএম বিরোধিতা করে, কিন্তু মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস কোনোদিন ইডিওলজিক্যাল বিরোধিতা সিপিএম এর করেনি। হয়তো প্রশাসনিক তাদের প্রশাসনের বিরোধিতা করেছে। এবং বর্তমানেও আমরা যদি দেখি যে মমতা ব্যানার্জি সরকার সোশ্যালিস্টিক চিন্তা ভাবনা নিয়ে সরকার চলছে। শুধু তাই না, মমতা ব্যানার্জি সরকার বুদ্ধদেব ভট্টাচার্যের গভর্নমেন্টের তুলনায় বেশি বামপন্থী। তার যে ইকোনমিক মডেল, তার যা গভর্নমেন্ট চালানোর স্টাইল, সেটা একেবারে অতি বামপন্থী। তো বিষয়টা হচ্ছে সিপিএম এর কোন রকম ভয় নেই তৃণমূলের কাছ থেকে। সে পার্টিটা হয়তো কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী না থাকলেও, তৃণমূল কংগ্রেস থাকলেও, কিন্তু আলটিমেটলি তাদের যেটা ইডিওলজি, তাদের যেটা চলার ইচ্ছা, চলার অনুপ্রেরণা, সবকিছু তো তৃণমূল কংগ্রেস করছে আলটিমেটলি। তো আমরা এই যে রাতারাতি তো বামপন্থী ভোট পশ্চিমবঙ্গ থেকে গায়েব হয়ে যায়নি, সেই ভোটটা শুধু তৃণমূলে শিফট হয়ে গেছে। তো তাদের ভাবনা চিন্তা তৃণমূল এগিয়ে নিয়ে যাচ্ছে। তো সেই জায়গা দিয়ে কমিউনিজমের কিন্তু কোনো ইডিওলজিক্যাল থ্রেট টিএমসি কখনো দেয়নি, বরঞ্চ কমিউনিস্টদের অনেক রকম কাজকর্ম মমতা ব্যানার্জি তার অতি বামপন্থী সরকারের মাধ্যমে এগিয়ে নিয়ে গেছে। কিন্তু আমরা সরাসরি ওই ইডিওলজিটার বিরোধিতা করি। এবং সারা দেশ জুড়ে না, এক যে লুটিয়েন্স মিডিয়া বলো, বা যেটা আমাদের সুদীপদা বলছিলেন যে কালচারালি যেইভাবে একচ্ছত্র আধিপত্য বামপন্থীদের রয়েছে, আমি প্রচুর রকমের এইসব জিনিসপত্র ফেস করেছি। তো সেই আধিপত্যটা আমরা ভাঙতে পারি, আমরা একটা আদর্শ দিয়ে ভাঙতে পারি। সেই জায়গাতে আমাদের একটা দায়বদ্ধতা আছে যে আমাদের আমাদের আদর্শটা সেখানে প্রতিষ্ঠা করতে হবে, সেটা তৃণমূলের নেই। এবং কংগ্রেস একটা সময় কিছুটা আদর্শ ভিত্তিক দল ছিল, ধীরে 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 এই দলটা আদর্শ থেকে সরে গিয়ে একেবারে একটা পরিবারের দাসত্বের জায়গায় চলে গেছে। এবং কংগ্রেস সেন্ট্রিস্ট না রাইটিস্ট না লেফটিস্ট, এই বিষয়টা আমার কাছেও ঠিক ক্লিয়ার না, কারণ তাদের ইকোনমিক মডেল শেষ কয়েক বছরে অনেক রকমের বিভিন্ন পথ দিয়ে গেছে। ক্যাপিটালিজমকে সমর্থন করেছে, এফডিআই ক্যাপিটালিজম বহু জায়গায়, হ্যাঁ বহু জায়গায়। আরে বুদ্ধদেব ভট্টাচার্যের মতো একজন বামপন্থী মানুষ, তিনি যখন জমি অধিগ্রহণের কথা বলেন, যেই জ্যোতি বসুর সরকার আসেই ল্যান্ড রিফর্মের প্রতিশ্রুতি দিয়ে, তো বোঝা যায় যে সিপিএম পরবর্তী সময় তারাও বুঝতে শুরু করেছিল যে বামপন্থা সেটা কোনো কিছুর উত্তর নয়, বরঞ্চ আমাদেরও অন্যভাবে ভাবতে হবে।
যেমন আমি শুধু এইটা দিই, আমি আশা করি আমি বোঝাতে পেরেছি অ্যাকচুয়ালি আমি কি বলছি। তৃণমূলের কাছ থেকে বা কংগ্রেসের কাছ থেকে কমিউনিস্টদের কোনো ইডিওলজিক্যাল থ্রেট নেই, ইডিওলজিক্যাল থ্রেট আমাদের কাছ থেকে। এবং ওই যে ওই সুতরাং একমাত্র ভারতবর্ষের যে দুটো মেরু রাজনীতির, ভারতবর্ষের চাইতে অনেক বেশি করে পশ্চিমবঙ্গের দুটো মেরু, একটা আমাদের দিকে, একটা বামপন্থীদের দিকে। মাঝে হয়তো এখন তৃণমূল জিতছে, কিন্তু তৃণমূল কংগ্রেস সময়ের সাথে অপ্রাসঙ্গিক হয়ে যাবে, লড়াই আমাদের সাথে বামপন্থীদের থাকবে। আর তৃণমূল কংগ্রেসও ওই বামপন্থীদের রাজনীতিটাই করছে, তাদের আদর্শটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, ওই সেই রাজনীতি, বাংলা ভাঙো, বড় বাংলাদেশ গঠন, যা বৃহত্তর বাংলা, এইসব আবেগ নিয়ে সরাসরি বলে না, পিছন পিছনে কাজ চলছে। তো সেই ইডিওলজিটাকেই নস্যাৎ করে আমরা চলি। আমরা যারা নিজেদের মধ্যে ভারত বোধ, যাদের বেশি, ভারত ভাবনা বেশি, আহ যারা নিজেদের আহ আর্য মনে করি, সেই জায়গা দিয়ে আমার মনে হয় যে কখনোই তুমি ভবিষ্যতের রাজনীতিতে, যতটা আমি বুঝতে পারি, অ্যাপ্রিহেন্ড করি, ভবিষ্যতের রাজনীতিতে বিজেপি একদিকেই থাকবে, বাকি সমস্ত শক্তি, যেমন ওই জেপি সব অ্যান্টি কংগ্রেস পার্টিকে এক করেছিল, হয়তো বর্তমানে ভারতবর্ষের রাজনীতির যে জোয়ার, যে নতুন মুভমেন্ট আমাদের সামনে, আমরা নতুন প্রজন্ম করেছি, হিন্দুইজম রাইজিং এর, আমাদের সনাতনী ধর্ম, যারা প্রায় 1000 বছর, তাদের তেমন কোনো গৌরবের ইতিহাস থেকে মানে 1000 বছরে আমাদের তেমন কোনো গৌরবের ইতিহাস নেই, প্রায় যুদ্ধে হেরে যাওয়ার ইতিহাস। তো সেই জায়গাটা আমরা একটা নতুন ভাবে যে স্বপ্ন দেখতে শুরু করেছি, তার জন্য বিজেপি ক্রমশ আরো বড় হবে। আহ আর এই বিরোধী দল, তারা বিভিন্ন রকম ভাবে একত্রিত হবে। সেই জন্যই আজকের এই যে সিনারিওটা তুমি দেখলে, অন্য কোনো দল কোনো কিছু করছে না, সেই জিনিসটা ভবিষ্যতে আরো বাড়বে, ভীষণ রকমের বাড়বে। এবং আহ, মমতা ব্যানার্জি সিপিএম এর সাথে সরাসরি জোটেও গেলে পরবর্তীতে আমার তো কোনো আশ্চর্য আমি বোধ করব না, আমরা অবাক হব না। কারণ ইডিওলজি, হ্যাঁ, না, ইডিওলজিক্যালি একই এটা জায়গায় আমরা গত দাঁড়ানো। গত দুদিন আগে তো আমরা আমরা দেখেছি হুম শরদ পাওয়ারের তো বাড়িতে যে মিটিংটা হয়েছে, সেখানে কংগ্রেস হুম সিপিএম তারা হুম একই সঙ্গে মিটিং করেছেন 24-এ নির্বাচনকে সামনে হ্যাঁ। রেখে। আর শরদ পাওয়ারের মতো লোক পৃথিবীর মধ্যে 10 জন সবচেয়ে বড় বেইমানের তালিকা করলে শরদ পাওয়ারের নাম 1 নম্বরে থাকবে, তো সে তাদের নেতা। তো ঠিক আছে, এই আমার বলার ছিল যে আমাদের ইডিওলজিক্যাল বন্ডিং খুব স্ট্রং, ইডিওলজিক্যাল ভিত খুব স্ট্রং, আমাদের বিশ্বাস প্রগাঢ়, তাই আমাদের বাধা বিপত্তি অনেক বেশি আসবে, সেই জায়গাটাতে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। এবং সর্বোপরি মানুষকে নিয়ে রাজনীতি করতে হবে। কেবলমাত্র একটা লাইব্রেরির ভেতর 3 জন পুস্তক নিয়ে আলোচনা করলাম, কেউ তাও অফ ফিজিক্স এর আলোচনা করলাম, তাতে কাজ হবে না, প্রান্তিক মানুষের কাছে আমাদের ভাবনা পৌঁছে দিতে হবে। আহ তাহলেই, যতক্ষণ না প্রান্তিক মানুষকে আমরা প্রভাবিত করতে পারবো, ততদিন অব্দি আমরা যতই তাত্ত্বিক আলোচনা করি, যতই হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলি, আমরা আলটিমেটলি কিছু করতে পারবো না, এটা আমার মনে হয়। অসংখ্য ধন্যবাদ। আমি আকাশ চ্যাটার্জিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর তাত্ত্বিক ভাবে আমাদের বিষয়টা বোঝানোর জন্য। আমি একটু, যারা আমাদের কমেন্ট করেছেন, আমি প্রথম থেকে লক্ষ্য করছি, সুদীপ দা হয়তো চিনবেন, আমাদের সুশোভন বিশ্বাস, আমাদের ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শের উপর বিশ্বাস রাখেন। তিনি প্রথম থেকেই লাইভটা একদম শেষ পর্যন্ত দেখছেন, এবং বিভিন্ন বিষয় তিনি আমাদের পয়েন্ট করে তিনি অনেক কিছু কমেন্ট করেছেন, যার মধ্যে সেটা 12ই জুন 1975 সালে এলাহাবাদ হাইকোর্ট যে রায়টা দেন সেই বিষয়ে হোক, আহ, বা তিনি আরো অনেক কমেন্ট করেছেন আমি দেখলাম। তো আমি সুদীপ দাকে ব্যক্তিগতভাবে এবং আমাদের টিমের পক্ষ থেকে, আজকে যে 3 জন আমরা টিম করে আজকের এই প্রোগ্রামটা, উদ্দেশ্য একটাই ছিল, নিউ জেনারেশন যারা, যাদের কাছে সেই 70-এর দশক যারা দেখেননি, শোনেননি, বা স্টাডি করেননি, বা স্টাডি যারা করেছেন সেই অর্থে ওই কমিউনিস্ট লেখকদের কাছ থেকে যারা শিখেছেন, তারা তাদের মতো করে বাস্তবটাকে বিকৃত করে তারা যে লেখনীর মধ্য দিয়ে তুলে ধরেন, সেই ইতিহাসটা পড়েছেন, তাদের কাছে অত্যন্ত সুচিন্তিত ভাবে, আমি বলবো খুব সুনিপুণ দক্ষতার সঙ্গে দুই দক্ষ ব্যক্তি, তারা প্রত্যেকে নিজেদের জায়গাতে অত্যন্ত স্ট্যাবলিশড এবং স্ট্যাবলিশড বক্তাও বলতে পারি রাজনৈতিক জীবনে। তারা হয়তো সেইভাবে পরিচিতি পায়নি, ইন ফিউচার পাবে, অবশ্যই পাবে, কারণ যুগের পরিবর্তন, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পলিটিক্স এর নিডসটাও পরিবর্তন হয়। তো আজকে ধীরে ধীরে সেই দিকে আমরা যাচ্ছি, যে
আমাদের এই পশ্চিমবঙ্গেও তাত্ত্বিক নেতার অত্যন্ত প্রয়োজন, অত্যন্ত প্রাসঙ্গিক। তো আপনাদের দুজনকে আমি ব্যক্তিগত স্তরে ধন্যবাদ জানাই আমার এই ক্ষুদ্র পরিসরে আমার এই আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য। আগামীতে আরো অনেক রকম পরিকল্পনা আমাদের রয়েছে, আমরা নিশ্চয়ই গ্রাউন্ডে তো লড়াই করি, অবশ্যই করি, কিন্তু এই কোভিড পরিস্থিতিতে প্রায় সবাই কম বেশি গৃহবন্দী আমরা জানি। যদিও আজকে সেটা অন্য বিষয়, রাজনৈতিক বিষয় আর আমি তুলতে চাইছি না, সেটা পরে কোনো একদিন আমি আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু যে সমস্ত দর্শক আজকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, আমি সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যারা শেয়ার করেছেন, আমি দেখেছি ইতিমধ্যে প্রায় 300-র উপরে শেয়ার হয়ে গেছে ভিডিওটি। প্রত্যেকটা শেয়ার হোল্ডার, আমি ঠিক এইভাবে বলতে পারি, শেয়ার হোল্ডার যারা শেয়ার করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই, কারণ আজকের দিনে সত্যি এটা জানা ভীষণ দরকার। তার কারণ সুকান্ত দা, একটু তোমার কাটছি। আমার আমার বাড়িতে 2-3 জন বুথ প্রেসিডেন্ট আছে এই মুহূর্তে, তারা আমার এই শো, তোমার শো দেখতে এসেছিল এবং সবাই তোমায় তায়েরপুরে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছে। দেখা নিশ্চয়ই যাবো, তারপরে ইলেকশন আছে তো, আমাদের মিউনিসিপ্যালিটি ইলেকশন, দেখা হবে, ময়দানে নিশ্চয়ই দেখা হবে। তো আমরা বুথ সভাপতি, আসুন একদিন। হ্যাঁ, আসবো আসবো দাদা। এবং আমার সঙ্গে সুদীপ দা আছে, অত্যন্ত ভালো বক্তা। মানে আপনারা যারা সুদীপ দার বক্তব্য শোনেননি, তাদেরকে বলি, নদিয়া জেলাতে আমরা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির বক্তব্য শুনেছেন, বিভিন্ন রকম বক্তব্য শুনেছেন, কিন্তু যে বক্তব্যটা হৃদয় ছুঁয়ে যাবে, যে বক্তব্যটা আমাদের শরীরের লোম খাড়া করে দেয়, সেই রকম কয়েকজন বক্তার মধ্যে অন্যতম প্রথম সারির বক্তা হচ্ছে সুদীপ দা, আপনাদের সামনে এতক্ষণ ধরে যিনি তথ্যগুলো তুলে ধরলেন। তো আমি যেদিন যাব সুদীপ দাকেও নিয়ে যাব সঙ্গে, আমি কথা দিচ্ছি। আশা করি সুদীপ দা আমার কথাটা রাখবেন। তো আমি দর্শকদের কাছে অনুরোধ করব, দেখুন আমরা ভারতীয় জনতা পার্টি একটা বিপুল সম্ভাবনা তৈরি করেছিলাম। অনেকে আমাকে কমেন্ট করছেন যে বিজেপি আসবে ক্ষমতায় খুব তাড়াতাড়ি, কবে আসবে। আমি তাদের কাছে বলি, দেখুন হতাশা হওয়ার কোনো জায়গা নেই। আমরা যদি পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসটা একটু দেখি, অন্তত সরকার পরিবর্তনের ইতিহাসটা দেখি, তাহলে 5 বছরের মধ্যেই সরকার পরিবর্তন হয়নি। সেটা আপনি 77 সাল দেখুন বা 2011, ভেরি রিসেন্ট দুটো সরকার চেঞ্জ হয়েছে। তার আগে সরকারের কথা আমি বলছি না, কিন্তু এই দুটো সরকারে আপনারা দেখুন, মমতা ব্যানার্জি 98 সালে সরকার তৈরি করার পরে তিনি যখন 2001 সালে প্রথম বিধানসভা নির্বাচনে লড়াই করছেন, আমি তখন অনেক ছোট, কিন্তু আমাদের মধ্যেও সেই বিশ্বাসটা এসেছিল হয়তো এবার বুদ্ধদেব ভট্টাচার্য হারতে পারেন, এবং মানুষের মধ্যে সেই ক্রেজটা আমি লক্ষ্য করেছিলাম। কিন্তু ফলাফলটা দাঁড়িয়েছিল মাত্র 60টা সিটে গিয়ে পৌঁছেছিল, এবং তার পরের ইলেকশনে সেটা আরো কমে মানে হাফেরও কমে গেছিল। কিন্তু সেই জায়গা থেকে আজকে তিনি 3টে টার্মের জন্য তিনি মুখ্যমন্ত্রী হিসাবে পশ্চিমবাংলায় শপথ নিলেন। অর্থাৎ পশ্চিমবাংলার ইতিহাস বলছে, আপনারা ভরসা করুন, আপনারা 3 থেকে 77 করতে পেরেছেন, এবং আগামী দিনে দায়িত্ব সহকারে বলতে পারি এই 77টা 177 হবে, এই 77টা 177 হবে। এবং সেদিনকে সর্বস্তরের প্রত্যেকটা জায়গাতে যে যে বিষয়গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরি, বিভিন্ন টক শো থেকে শুরু করে সমস্ত জায়গাতে, যে পশ্চিমবাংলায় গণতন্ত্র আজকে বিপন্ন, আজকে একটা পুলিশি স্বৈরাচারী ব্যবস্থার মধ্যে দিয়ে চলছে, সরকার জোর করে মানুষকে বাধ্য করছে, সরকারের সমস্ত বলা যায় এক প্রকার সরকারের ক্যাম্পেইন করতে মানুষ বাধ্য হচ্ছে। তো সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গ মুক্ত পাবে সেই আশায় আজকে আমি লাইভটা এখানে শেষ করতে চাই। শুধু শেষে আমি প্রত্যেকে 1 মিনিট করে বলবো, সুদীপ দা এবং আকাশ দা, আমার দর্শকদেরকে আপনারা 1 মিনিট করে কিছু বলুন। সুদীপ দা, সুদীপ দা বলুন। সুদীপ দা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমাদের দর্শকরা একটু হতাশ দাদা, 1 মিনিটে কিছু বলুন তাদের জন্য। আমি জানি না সুদীপ দার সঙ্গে যোগাযোগ করতে পারছি কিনা, আমি আমি আকাশের কাছে চলে যাব। হ্যাঁ বলো।
আমি শুধু এইটুকুই বলবো যে চারিদিকে আমার কিছু তিক্ত অভিজ্ঞতা হয়েছিল রাজনীতিতে সরাসরি এসে। সেইখানে অনেককে পিছনে ফেলে রেখে পিষে ফেলার প্রয়াস চলে, কিন্তু যবে থেকে আমি সুকান্ত দাকে দেখেছি আমার সেই ধারণা পাল্টে গেছে। সুকান্ত দা যেইভাবে প্রকৃত আহ, মানুষদের তুলে প্রমোট করে, সেইটা একটা অসাধারণ নেতার গুণ। আর সুকান্ত দার মতো নেতারা যতদিন পশ্চিমবঙ্গ বিজেপিতে আছে, আজ হোক বা কাল আমরা এই লড়াই জিতবই, সেই নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নেই। হয়তো আমাদের দেরি হতে পারে, কিন্তু শুধু অসহযোগ আন্দোলন বা আইন অমান্য ব্যর্থ হয়ে গেছে বলে সাধারণ মানুষ তার ব্রিটিশদের পক্ষে যায় না। আমরা ভারতীয়ই ছিলাম, এখনো ভারতবর্ষের জন্যই লড়াই জারি আছে, আর আমরা এই লড়াই জিতবই। ধন্যবাদ আকাশকে ধন্যবাদ জানাই। সুদীপদা, যেটা বলছিলাম যে অনেক দর্শকরা একটু ফ্রাস্ট্রেটেড, স্বাভাবিকভাবেই তারা চেয়েছিল পরিবর্তনটা আসুক, সেই কাঙ্ক্ষিত পরিবর্তনটা আসেনি। কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ সেই সম্পর্কে এক লাইনে একটু বলুন। দেখুন, কাঙ্ক্ষিত পরিবর্তন বলতে যেটা বোঝায় সেটা আসেনি, কিন্তু এটাও ঠিক যে হতাশ হওয়ার মতো কিছু নেই। আমাদের এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কিন্তু রাজনৈতিক বিকল্প বলতে কিন্তু যারা ক্ষমতায় রয়েছে আর তার বিপরীতে রয়েছে শুধু আমরা, ভারতীয় জনতা পার্টি। সুতরাং একটা অ্যান্টি ইনকামবেন্সি অবশ্যই তৈরি আছে এবং হবে, এটা আরো সম্মিলিত হবে। সেই দিন বেশি দূরে নয়। মানে কেলেঙ্কারি থেকে শুরু করে অব্যবস্থা, প্রশাসনিক দুর্নীতি, এটা ছেয়ে গেছে। সুতরাং এই বেলুনটা ফাটতে বেশি দেরি নেই। শুধু ধৈর্য ধরে এবং একটু সুশৃঙ্খল ভাবে আমাদেরকে একে অপরের সঙ্গে কোঅপারেট করে আমাদেরকে সঙ্গবদ্ধ থাকতে হবে, তাহলেই সম্ভব। এবং সেটা বেশি দূরে নয়, সেই দিন অত্যন্ত কাছে। এটুকুই আমি বলতে পারি। আমরা সকলে আশাবাদী, নিশ্চয়ই পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক আকাশে আবার নতুন সূর্য উঠবে এবং এই যে কালো দিন, এই কালো অধ্যায় একদিন মুছে যাবে, আমরা আশাবাদী। এবং পাশাপাশি এটাও বলবো, আমি সুকান্তকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ দেবো এই কারণেই যে এই জাতীয় একটি তাত্ত্বিক আলোচনা, আমাদের যেহেতু তাত্ত্বিক আলোচনা কিন্তু আমাদের দলের মধ্যে এটা বলতেই হবে ভীষণ কম হয়, সেই সুযোগ বা পরিসর খুব কম। এবং এই ইন্টেলেকচুয়াল ডিসকাশন এবং থিওরিটিক্যাল পলিটিক্স, ইটস এ বিগ পার্ট অফ পলিটিক্স, এটা মানতে হবে যে আমরা শুধুই রাস্তায় আন্দোলন করবো। অবশ্যই রাস্তায় আন্দোলন দরকার আছে, এট দ্য সেম টাইম আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা এডুকেশনাল এনলাইটমেন্ট, একটা আপগ্রেডেশন দরকার ইন অল আসপেক্ট, ইন অল কাউন্ট। সেটা আমরা যেহেতু গণতন্ত্র নিয়ে আমরা যখন কথা বলবো, রাজনীতি নিয়ে কথা বলবো, ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসটা যেমন জানতে হবে, আবার ঐতিহাসিক রাজনীতিটাও জানতে হবে। পলিটিক্যাল হিস্ট্রি অথবা হিস্টোরিক্যাল পলিটিক্স যাই বলি না কেন, ফলে সেটা জানার জন্য একমাত্র এই তাত্ত্বিক সভা, তাত্ত্বিক আলোচনা, ইন্টালেকচুয়াল ডিসকাশন, এবং যাদের এই কি বলবো এই মানে প্রফিসিয়েন্সি আছে। আমি ডেফিনেটলি আমার আকাশকে অত্যন্ত ভালো লাগে, আকাশের সঙ্গে আমি কথা বলেছি, খুব সুন্দর ব্যাখ্যা করে এবং মেটিকিউলাসলি টু দি পয়েন্টে হিট করে। আমি এই মুহূর্তে বলবো জাস্ট লাইক রোনাল্ডো, মানে একদম টু দি পয়েন্টে হিট করে। তো আমি আকাশকে ব্যক্তিগতভাবে ভীষণভাবে ধন্যবাদ জানাবো। প্রচন্ড ভালো পড়াশোনা, প্রচন্ড মানে অথেন্টিক ইনফরমেশন দেয়। আর পাশাপাশি আমার ভালো লেগেছে সুকান্তকে, যে ভাই তোমাকে এই মিডিয়ায় আমি বলতে বাধ্য হচ্ছি যে তুমি এটা করছো করো, কিন্তু এটা খুব বেশি করো না। তাহলে আমার মনে, আমি বিশ্বাস করি আমাদের পশ্চিমবঙ্গে যে ধরনের সঞ্চালনা চলে, বিশেষ করে মিডিয়াতে, অনেক আমি বলবো না এবিপি আনন্দ বা রিপাবলিক বাংলা, তো অনেক সঞ্চালকের থেকে তুমি অত্যন্ত ভালো সঞ্চালক। না জানি তুমি আমাদের ক্ষেত্রে চলে যাও। অসাধারণ সঞ্চালনা, অসাধারণ পরিচালনা। আমি মুগ্ধ হয়ে গেছি তোমার এই পরিচালনা। আমার কোনো আমি একদমই লজ্জিত। আমি কোনো স্ক্রিপ্ট লিখিনি, ইভেন আমি নিজে কোনো স্টাডিও করিনি। আমি শুধু আমার এইটুকু দৃঢ় বিশ্বাস ছিল, যাদেরকে আমি আজকে তুলে নিয়ে এসেছি তারা একাই 100। তো আমি প্রতিদিন আমার লাইভে নর্মালি আমি কথা বলি, আমি তত্ত্বগুলো তুলে ধরি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে খুশি হয়েছি তোমার প্রশ্ন রাখা এবং প্রশ্নের সঙ্গে যে লজিক্যাল টুইস্টিংটা তুমি দিয়ে দিচ্ছ, একদম পেশাদারী সাংবাদিকদের মতো প্রশ্ন করেছো, খুবই ভালো লেগেছে। এবং আর তুমি তো সত্যি মেধাবী ছাত্র, উচ্চ শিক্ষিত, এবং আমি চাই তোমার মতো তোমার এই চ্যানেল এবং এই ইন্টেলেকচুয়াল পলিটিক্স অ্যান্ড থিওরিটিক্যাল পলিটিক্সটা তুমি চালিয়ে যাও। থিওরিটিক্যাল পলিটিশিয়ানের ভীষণ অভাব,
থিওরিটিক্যাল একদম। পলিটিক্সটা দরকার আছে, নাহলে আমরা কিছুই বুঝতে পারবো না, শুধুই রাস্তায় হই হই হবে, মিছিলটা হবে। থিওরিটিক্যাল পলিটিক্যাল ডিসকাশন ইজ ভেরি মাচ নিডেড। ওকে, একদম, মেনি একদম। মেনি থ্যাঙ্কস সমস্ত দর্শক, সঞ্চালক এবং ধন্যবাদ আমার ছোট সবাইকে। এলাকা। আমি ধন্যবাদ। আমি আপনাদের সবাইকে এবং সঙ্গে দর্শক যারা, তাদেরকেও আমি নমস্কার জানাচ্ছি। প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন। আর একটা আপনাদেরকে সতর্কীকরণ আমি করে দিচ্ছি। দেখুন, ভ্যাকসিন আমরা সবাই নিতে চাইছি, লাইনে দাঁড়িয়ে ভ্যাকসিন নিচ্ছি, কিন্তু সবার কাছে অনুরোধ, আপনারা একটু মানে সঠিকভাবে খোঁজ খবর নিয়ে আপনারা সঠিক জায়গা থেকে ভ্যাকসিনটা নিন। দেরি হোক, একদিন দুদিন দেরি হোক, কিন্তু সঠিক জায়গা থেকে আপনারা ভ্যাকসিনটা নিন। তার কারণ এই পশ্চিমবঙ্গে সবকিছু সম্ভব। আপনারা ভাগাড়ের মাংস দেখেছেন, আপনারা সিভিক টিচার দেখেছেন, নকল পুলিশ দেখেছেন, নকল পলিটিশিয়ান দেখেছেন, এখন নকল ভ্যাকসিনও দেখতে পাচ্ছেন। তাই এই পশ্চিমবঙ্গে কিন্তু সমস্ত নকল থেকে আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আজকের মতো লাইভটা এখানে শেষ করছি। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।